মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, কমরেডগণ এবং বন্ধুগণ, আমাদের জেলা পার্টির পক্ষ থেকে আপনাদের এলাকায় 4টে বিষয়ে পার্টি ক্লাস অনুষ্ঠিত হবে আজকে সন্ধ্যে থেকে। সারা জেলা থেকে আমাদের বাছাই করা নেতৃত্বকে নিয়ে এই পার্টি ক্লাসের আয়োজন করা হয়েছে। এখন অনেকে অবাক হতে পারেন যে এই বুড়ো বুড়ো লোকরা আবার ক্লাস করে কি শিখবে। আমরা মনে করি কমিউনিস্ট পার্টি যারা করি তাদের সারা জীবন যেমন এক বই থেকে শিখতে হয়, আর মানুষের মধ্যে থেকে লড়াই আন্দোলনের মধ্যে শিখতে হয়। কাজে আমাদের শেখার কোনো শেষ নেই। এই তৃণমূলের 15 বছরের রাজত্বে তৃণমূলের নেতারা কোনো ক্লাস করবে বা রাজনীতি যারা করে তারা আবার ক্লাসে যাবে, পড়াশোনা করবে, এ শুনলে কেউ অবাক হতে পারেন। কিন্তু আমাদের পার্টিতে এই চর্চা আছে। এখানকার নামখানার আপনাদের পার্টি এই আয়োজন করেছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। যারা এখানে এই শিক্ষা শিবির করার জন্য সাহায্য করেছেন তাদের জেলা পার্টির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমাদের এখানে বক্তারা আছে, যেহেতু তাড়াতাড়ি শুরু হবে। কমরেড শ্রমিক লাহিড়ী আমাদের প্রথম ক্লাসের শিক্ষক, উনি ওইখানে চলে গেছেন। কমরেড শতরূপ, কমরেড সায়ন, মোনালিসা আছে, তারা বলবে। আমি সময় নষ্ট করতে চাই না। এই যে এখানে প্রতীকী যোগদান হলো, সারা রাজ্যব্যাপী মানুষের লাল ঝান্ডার প্রতি আকর্ষণ বাড়ছে। তার কারণ 80টা সিট নিয়ে যেটা তৃণমূল দল, তারা 4 তারিখের পর থেকে খণ্ড বিখণ্ড হয়ে গেছে। ক্ষমতায় না থাকলে এরা কোনো জায়গায় থাকতে পারবে না। আর আমরা 11 সালে সরকার থেকে গেছি, কিন্তু লাল ঝান্ডা নামাইনি। লাল ঝান্ডা লড়াই আন্দোলনে আছে। বহু কমরেড শহীদ হয়েছে, বহু কমরেড জেল কেটেছে। এই সরকার আসার পরে প্রথম যেটা করে, নিউ মার্কেটে কিছু গরিব মানুষ দোকানদারি করত, রাত্রিবেলা বুলডোজার দিয়ে সব ভেঙে গুড়িয়ে দিয়েছে। এই সরকার আসার পরে 3 দিনের মধ্যে আমরা মিছিল করেছি লাল ঝান্ডা আলাদা, যে ভোটে যেতে ওরা থাকবে। আমরা সারা রাজ্যে একটা সিট পেয়ে থাকতে পারি, কিন্তু মানুষের উপরে, বিশেষ করে গরিব মানুষের উপরে আক্রমণ হলে আমরা থাকব। হকারদের উপর আক্রমণ, রেলওয়ে হকার, কেউ চা বেচে, কেউ মুড়ি বেচে, কেউ বিস্কুট বেচে, বুলডোজার দিয়ে উড়িয়ে দিচ্ছে। এমন ঘটনা ঘটেছে যাদবপুরে, যখন গুড়িয়ে দিচ্ছে তখন কাঁদতে কাঁদতে সেই মহিলা বলছে, কদিন আগে বিজেপিকে ভোট দিয়েছি, তার প্রতিদান এইটা। ওই মহিলার সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছে এখানে যারা বিজেপির সমর্থন আছেন, বিজেপিকে ভোট দিয়েছেন, তারাও খুব অচিরেই এটা বুঝতে পারবেন। মাইনরিটি লোকরা, ধর্মের দিক দিয়ে মুসলমান, তারা বিজেপির ভয়ে বেশিরভাগ তৃণমূলকে ভোট দিয়েছিল। আর যাদের ভোট দিয়েছিল তৃণমূলকে বিজেপির ভয়ে, তারা কেউ ঋতব্রতর নামে, কেউ কাকলি ঘোষ দত্তের নামে সব বিজেপির ঘরে বেনামে জমা হয়ে যাচ্ছে। কাদের ভোট দিয়েছিলেন? এমনকি মুর্শিদাবাদে মুসলিম এমপি ধর্মে তারাও পর্যন্ত বিজেপির ঘরে জমা হয়ে যাচ্ছে। কেন? তার কারণ চুরি, জোট চুরি এমন ভাবে করেছে। আর বিজেপি, সিবিআই, ইডি
দেখবেন নিচের তলার লোকদের ধরছে, ডিম চুটছে, আর যারা উপরে আছে এমপি এমএলএ জিতে আছে তাদের এনসিপিআই নামে নিচ্ছে, তাতে রীতিমতো তৃণমূলের নামে নিচ্ছে। এই হচ্ছে বিজেপির কারবার। কাজে বিজেপির বিরুদ্ধে লড়ার ক্ষেত্রে একমাত্র লাল ঝান্ডা যারা এই লড়াই করছে। আর এই লড়াই করতে গিয়ে পশ্চিমবাংলায় প্রথম রাজনৈতিকভাবে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য লায়েক আলীকে বেছে নিয়েছে। বারুইপুরে একটা 11 বছরের মেয়েকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়েছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়েছিল লায়েক আলী। লায়েক আলীর অপরাধ সিপিআইএম করে, সেই কারণে লায়েক আলীকে 27টা ধারা দিয়ে জেলে পুরেছে। আর যখন ওর বাড়িতে পুলিশ এসছে তখন পুলিশের সঙ্গে আস্তে আস্তে হেঁটে হেঁটে পুলিশের গাড়িতে উঠেছে। যখন কোর্টে 8 দিনের পুলিশ কাস্টডি নিয়েছে, সারেন্ডার লড়েছে, তখনও স্লোগান দিতে দিতে বেরিয়েছে। এখনো নরেন্দ্রপুরের জেলে পার্টির বই পড়াশোনা করছে এবং আরো দৃঢ়ভাবে শপথ নিচ্ছে যতদিনই জেলে থাকুক সে আবার ফিরে এসে এই লাল ঝান্ডা নিয়ে মানুষের লড়াই করবে। ওর বাড়ির লোককে আমরা বলে এসছি যে আপনারা চিন্তা করবেন না, ওর বউ ভাই সবাইকে, মা বাবা, যে আমাদের আইনজীবীরা আছে তারা লোয়ার কোর্ট থেকে হাইকোর্ট অব্দি বুঝে নেবে কতদিন জেলে রাখবে। জেল থেকে বেরিয়ে আবার যখন মানুষের মাঝখানে কাজ করবে তখন আপনাদের পরিবারেরও নাম উজ্জ্বল হবে। আমি শুধু বলবো, লায়েক আলী কিন্তু জেল খাটছে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে। আজকে আপনি যদি লায়েক আলীর সমর্থনে না নামেন রাস্তায়, কালকে আপনার বাড়িতেও একই জিনিস করলে তখন কেউ নামবে না। কাজেই এই লড়াই কিন্তু লায়েক আলীর একার নয়, এই লড়াই একা সায়ন ব্যানার্জিদের লড়াই নয়। আইনে এই লড়াই রাস্তায় নেমে আমাদের সবাইকে করতে হবে। এই বিজেপি সরকারকে, এই সাম্প্রদায়িক সরকারকে এখানে হটানোর জন্য লাল ঝান্ডা নিয়ে লড়াই ছাড়া কোনো রাস্তা নেই। বাকি যা আছে সায়ন, শতরূপ, মোনালিসা আপনাদের সামনে বলবে। আমি শুধু এইটুকু বলবো, আজকে মৌসুমী দ্বীপ থেকে কিছু মানুষ এখানে যোগদান করলেন, আরো বহু মানুষ এলাকায় এলাকায়, সবাই তো আর এখানে আসতে পারবে না। নামখানায় এইটুকু জায়গা একটা দ্বীপের, বিভিন্ন জায়গায় যোগদান করছেন। আগামী দিনের লড়াইতে এখানে যারা পুলিশ আছে, যারা রাজ্যের পুলিশ আছে, তাদেরকেও মনে করে দিয়ে দেবো, তারা ভুলে যাবেন না যে মমতা ব্যানার্জিও মুখ্যমন্ত্রী ছিল, আজকে তার কি অবস্থা, আর সেই পুলিশ অফিসারদের কি অবস্থা। কিছু সঙ্গে সঙ্গে পাল্টি খেয়ে গেছে, কিন্তু বাকি যাদের, তাদের অবস্থাটা কি। কাজেই ক্ষমতা শেষ কথা নয়, এই সরকারি শেষ কথা নয়। আপনারা যে চাকরি করছেন, যে ঊর্ধ্বি পড়ছেন, সেই ঊর্ধ্বির মর্যাদা রাখবেন। আপনাদের এই অধিকার কেউ দেয়নি যে আজকে মিটিং আছে কালকে রাস্তায় ফ্ল্যাগ লাগাতে দেবেন না। কোথায় লেখা আছে সংবিধানে, কোথায় আইনে? যে অফিসার এইটা কালকে করেছেন, কালকে যদি সায়ন ব্যানার্জিরা গিয়ে হাইকোর্টে কেস করে যে লাল পতাকা লাগাতে আটকিয়েছে, আপনাকে ফালতু ফালতু হাইকোর্টে দৌড়াতে হবে বা অন্য কিছু করতে হবে। আমরা চাই না প্রথম এই সংঘর্ষ, কিন্তু কোন অংশে অন্যায় করলে, সে পুলিশ অফিসারই হন আর এমএলএ হন আর মন্ত্রী হন,
একদিকে রাস্তায় লড়াই হবে, আরেকদিকে কোর্টে লড়াই হবে। লায়কেরটা আমরা তাই লড়ছি। সারা রাজ্যে লড়াই হচ্ছে আর কোর্টে লড়াই হচ্ছে। আবার 21 তারিখে ডেট আছে, লায়ক আলী আসবে বুক ফুলিয়ে, তৃণমূলের যারা ছিলেন তাদের মতন চোরের মতন পালিয়ে গিয়ে নয়, বুক ফুলিয়ে কোর্টে আসবে। আমাদের আইনজীবীরা বুক ফুলিয়ে লড়বে। আমরা কোর্টের বাইরে, কোর্টের এজলাসের ভিতরে বুক ফুলিয়ে দাঁড়াবো যে আমাদের একজন লড়াকু কমরেড আছে। কাজেই এই লড়াইতে আপনাদের সাথে চাই, নামখানার মানুষকে সাথে চাই, মৌসুমী দ্বীপ সেইখানকার মানুষকে সাথে চাই। আগামী পঞ্চায়েত ইলেকশনে আমাদের দেখতে হবে কোন দোয়াশলা লোক, আজ যাকে ভোট দেবেন কালকে তৃণমূলে যাবে, তৃণমূল থেকে বিজেপি হয়ে যাবে, এই রোজ যারা যাতায়াত করে তাদের মাটি থেকে উৎখাত করে ফেলে দিয়ে লাল ঝান্ডার পঞ্চায়েত তৈরি করতে হবে, মানুষের পঞ্চায়েত তৈরি করতে হবে। এই কথা বলে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। আচ্ছা, কমরেড, আমাদের এই সভায় এসে পৌঁছেছিলেন আমাদের গণতান্ত্রিক মহিলা সমিতির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদিকা কমরেড মোনালিসা সিনহা। আমরা তাকে আমাদের নামখানা এরিয়া কমিটি গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্য কমরেড প্রহ্লাদ দাস তাকে বরণ করে নিয়েছেন উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে। আচ্ছা কমরেড, একটি বিশেষ ঘোষণা, আমাদের যারা ওখানে গাড়ি রেখেছেন, আমাদের জেলা সম্পাদকে চলে যেতে হবে, গাড়িটা বের করে দেওয়া সহযোগিতা করুন। টোটো ভাইদের বলছি যে এই মন্দিরের সামনে, এই রথের সামনে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছেন, জেলা সম্পাদকের গাড়িটা চলে যাবে পার্টি ক্লাসে, তাই গাড়িটা বের করে দেওয়ার সহযোগিতা করুন। আচ্ছা কমরেড, এরপর আপনাদের সামনে বক্তব্য রাখবেন গণতান্ত্রিক মহিলা সমিতির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদিকা কমরেড মোনালিসা সিনহা। তাকে অনুরোধ করছি তার স্বল্প বক্তব্য রাখার জন্য। কমরেড, হ্যালো, কমরেড সভাপতি, মঞ্চে উপস্থিত আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর নেতৃত্বরা এবং নামখানা কাকদ্বীপ থেকে আগত সমস্ত আমার সাথী বন্ধুদের প্রথমেই সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি নামখানা 7 মাইল বাজারের বুকে আজকে এই ধরনের সমাবেশ করার জন্য এবং আপনাদের আসার জন্য। আমার আগে রতনদা বলেছেন এবং তার আগেও বক্তারা বলেছেন, আপনারা শুনছেন। আমরা জানি আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে বসে আছেন সায়ন এবং শতরূপের বক্তব্য শুনবেন বলে, তাহলে ওরাও বলবে অবশ্যই আপনাদের কাছে। তার আগে কিছু কথা। আমি এই সময় দাঁড়িয়ে যখন ট্রেনে যাতায়াত করছিলাম, আমাকে একজন 20-21 বছর বয়স হবে, আমাকে ডেকে হঠাৎ বলল, দিদি একটা কথা ছিল। এখন আমি বুঝতে পারছিলাম না কি কথা বলতে চাইছেন। হ্যাঁ বলো। আমি না আপনাকে চিনি, বিভিন্ন জায়গায় আমি শুনেছি আপনি বক্তৃতা করেছেন, আপনি বলেছেন। ভালো কথা, তোমার কি কথা আছে? আমি একটা কথা জানতে চাই, আপনারা যারা সিপিআইএম করেন আপনারা কি হাত গুনতে জানেন? আমি জিজ্ঞেস করলাম, কেন ভাই তুমি এই কথা বলছো? বলছে, এই 15 বছর আগে যখন এই মমতা ব্যানার্জির সরকারটা আসেনি, আপনারা মাইকে দাঁড়িয়ে বলতেন, আপনিও বলেছেন অনেক সময়, যে যার যাই করেন তৃণমূলকে ক্ষমতায় আনবেন না, মমতা ব্যানার্জিকে ক্ষমতায় আনবেন না, রাজ্যটা শেষ হয়ে যাবে, আপনারা বলতেন। কিন্তু তখন আমরা বুঝতে পারিনি, আমরা ভুল করেছিলাম। আর 15 বছর পর যখন বুঝলাম যে চোর জোচ্চোর তাদেরকে আমরা ক্ষমতায় এনে ভুল করেছিলাম, আপনারা যখন এবারে বিধানসভা নির্বাচনের আগেও আমাদেরকে বারবার এটা বলার চেষ্টা করেছিলেন যে আসলে তৃণমূল বিজেপিটা এক,
আসলে যারা ভাবছেন যে তৃণমূলকে তাড়াতে হচ্ছে বিজেপিকে ভোট দেবো বা বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দেবো, আসলে একটা দল যদি ভোট না পায় তাহলে উঠে গিয়ে আরেকটা দলে মিলে মিশে যাবে। আপনারা এটা বলেছিলেন এবং ঠিক কথা বলেছিলেন। আজকে বিজেপিতে যারা গেছে সবাই ভালো তৃণমূল হয়ে গেছে, সবাই নাকি এখন ভালো তৃণমূল। শুভেন্দু ছিল একটা ভালো তৃণমূল, এখন তৃণমূলে যা ছোট কুচো বড় নেতা আছে সব গিয়ে বিজেপিতে গিয়ে মিলে মিশে একাকার হয়ে গেছে। তবে আপনারা সঠিক কথা বলতেন। হ্যাঁ, এখন শুধু ওই ভাইটি নয়, রাস্তাঘাটে দেখবেন সবাই বলছে লাল ঝান্ডা সঠিক কথা বলেছে, লাল ঝান্ডা যা বলেছে সেটাই ঠিক। তৃণমূল বিজেপি এই দুই সরকারের আমলে 15 বছর তৃণমূলকে দেখেছি, আর 2 মাস ধরে বিজেপিকে দেখা হচ্ছে। কোন নীতির পার্থক্য হয়েছে? 44টা ধর্ষণের ঘটনা ঘটেছে গত 2 মাসে। 2 মাসে 15 বছরের কথা ছেড়ে দিন, তৃণমূলের অজস্র ঘটনা, বিচার হয়নি। যারা ভেবেছিলেন বিজেপি আসলে বিচার হয়তো মেয়েরা পাবে, শুনে রাখুন 44টা ধর্ষণের ঘটনা ঘটেছে। এবং জানি না আজকে যখন মাইকে দাঁড়িয়ে কথা বলছি আরো কতগুলো ঘটনা গোটা রাজ্যের বুকে ঘটে যাচ্ছে কিনা। এটা বিজেপির সরকার, এটা বিজেপির সরকার। আসলে তৃণমূলের সাথে বিজেপির নীতির কোথাও পার্থক্য নেই। আমরা এই কথাটা বারবার বলার চেষ্টা করেছিলাম। আপনারা যারা দুটো ফুল আলাদা আলাদা ভাবছেন, নীতির প্রশ্নে আসলে প্রত্যেকে এক। যাহা তৃণমূল তাহাই বিজেপি, নীতির কোনো পার্থক্য নেই। আর সেই কারণে অনেক প্রতিশ্রুতি। প্রথমে বললো সবাই লক্ষ্মীর ভান্ডার পাবে, বলেছিল না? বিধানসভা নির্বাচনের আগে এত প্রতিশ্রুতি, লক্ষ্মীর ভান্ডার সমস্ত মা বোনেরা পাবে, যারা পাচ্ছেন তারা সবাই অন্নপূর্ণা ভান্ডারও পাবেন, বলেছিল না বিজেপি? তাহলে লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছিলেন তারা বিধানসভা নির্বাচনের আগে তারা ফর্ম ফিল আপ করলেন অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার জন্য। ভোট শেষ, 4 তারিখের ফল ঘোষণা হয়ে গেল। এবার বলছে কি না না সবাই পাবে না, আগে 13 পাতার ফর্ম ফিল আপ করো। আচ্ছা, তখন প্রথমে বললো লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছে সবাই পাবে, এখন বলছে এটা পাবে না ওটা পাবে না, আবার বলছে 13 পাতার ফর্ম ফিল আপ করো। মহিলারা নাস্তানাবুদ হয়েছেন। অনেকে বলেছেন যে 13 পাতার ফর্ম ফিল আপ করতে গিয়ে আমরা নাস্তানাবুদ হয়েছি। তাহলে তখন তো বলেছিল কি সরাসরি অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, অথচ সেটা তো হলেন না। এমনকি যারা ফর্ম ফিল আপ করলেন কতজন পেয়েছেন? এখানে অনেক মা বোনেরা উপস্থিত আছেন, অনেকে বাইরে দাঁড়িয়ে আমাদের কথা শুনছেন। প্রত্যেককে জিজ্ঞেস করছি কতজন পেয়েছেন অন্নপূর্ণার ভান্ডার? আপনাদের বলে যেতে হবে। 2 মাসে 44টা ধর্ষণ, অথচ অন্নপূর্ণা ভান্ডার মহিলাদের দেওয়ার কথা ছিল, তারা কিন্তু পাচ্ছেন না। আর তারপর ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দাও। যারা প্রকৃত ভোটার এসআইআর করে বিধানসভা নির্বাচনের আগে আমরা দেখলাম আমাদের রাজ্যে পরিকল্পিতভাবে এসআইআর করা হলো, সুপরিকল্পিতভাবে। এবং সেই এসআইআর এর মধ্যে দিয়ে যে 27 লক্ষের নাম বাদ গেল, তার মধ্যে 63% 63% মহিলারা রয়েছেন। প্রকৃত ভোটার সেই মহিলাদের নাম বাদ গেছে। কেন প্রকৃত ভোটারদের নাম বাদ যাবে? বিজেপিকে প্রশ্ন করবেন না আপনারা? যে প্রকৃত ভোটার যারা আমার রাজ্যে এতদিন ধরে রয়েছেন তারা আজকে এলাকাতে যা তুমি এখানকার ভোটার না। আবার বলা হচ্ছে যাদের নাম নেই তারা অন্নপূর্ণার ভান্ডার পাবেন না, তারা রেশন পাবেন না, রেশনের ব্যবস্থাটাও তুলে দেওয়ার চেষ্টা চলছে। তাহলে নীতির প্রশ্নে আলাদা কিছু দেখলেন? যাহা তৃণমূল তাহাই বিজেপি। চুরি জোচ্চুরি দুর্নীতি করে এই তৃণমূলের দলটা 15 বছর ধরে গোটা রাজ্যটাকে একটা দুর্নীতির পাকে পরিণত করেছিল। আর আমরা বলেছিলাম, তখনও বলতাম পাকেই পদ্ম ফুল ফোটে। তাই তৃণমূলের দুর্নীতির পাকেই দাঁড়িয়ে পদ্ম ফুল বিজেপি ফুটলো। এবং আমরা আরেকটা কথাও বলেছিলাম। কি বলেছিলাম? বলেছিলাম আসলে মমতা ব্যানার্জিকে রাজ্যের বুকে নিয়ে এসেছে আরএসএস। মমতা ব্যানার্জিকে নিয়ে এসেছিল এই কারণে যাতে
বামফ্রন্টকে সরানো যায়, বামপন্থীদের সরানো যায়। দেখবেন আমরা প্রথম দিন থেকে কথা বলছিলাম, প্রমাণিত হলো যখন একটু একটু করে বিজেপি বাড়ছে আমার রাজ্যে দাঁড়িয়ে, মমতা ব্যানার্জি একটু একটু করে বিজেপিকে বাড়তে সাহায্য করছেন আমাদের রাজ্যে দাঁড়িয়ে, তখন আমরা এই কথা বলার চেষ্টা করেছিলাম যে আসলে বিজেপিকে এ রাজ্যের মাটিতে তৃণমূল মমতা ব্যানার্জি জায়গা করে দিচ্ছে, কারণ এটা আরএসএস এর প্রোপাগান্ডা, আরএসএস এটাই চাইছে। এবং সেটাই হলো, মমতা ব্যানার্জি প্রথমে বিরোধী করলেন বিজেপিকে, এবার বিজেপির হাতেই রাজ্যটাকে দিয়ে নিজে লাজ গুটিয়ে পালিয়ে গেলেন। আর দলের যারা যারা ছিল সব গিয়ে আজকে ঢুকে গেছে বিজেপির দলটা। আচ্ছা, মমতা ব্যানার্জিকেই না কোনোদিন তৃণমূল থেকে দাঁড়িয়ে দেয়? যা শুনছে এক এক করে সবইতেই শুনছি যে বিজেপির থেকে চলে যাচ্ছে, কৃতজ্ঞতা সহ যা আছে। এখন মমতা ব্যানার্জি কতদিন আবার তৃণমূলে থাকে সেটাও কিন্তু সন্দেহ আছে। একবার কদিন শুনবেন মানে মমতা ব্যানার্জি এবং তার ভাইপো তৃণমূল দলটাকে বেঁচে দিয়ে তারাই হচ্ছে বিজেপিতে চলে যাচ্ছে, এবং সেই দিন মনে হচ্ছে বেশি দেরি নয়। কেন নয়? না হলে ওদের হাতে হাত করা পড়তে পারে। চুরি করেছে তো, দুর্নীতি করেছে তো, আমরা বারংবার বলেছি। আচ্ছা, দিনের দিন চলার রাজনীতি করছে, আবার গতকাল শুনলাম নিউ টাউনে বিজেপির নেতারাও নাকি দিন খেয়েছে। এখন সেটা হয়, আপনি যারা যেটা শুরু করবেন আপনার ওপরেও সেটাই চলবে, তাহলে এটা হয়। কিন্তু অপরাধীরা গ্রেপ্তার হলো কোথায়? অনেক বড় বড় কথা বলেছিল না বিজেপি? বিজেপিতে এই দলে ক্ষমতা এসেছিল যারা ভেবেছিলেন বিজেপি এসে এই গোটা তৃণমূলটাকে জেলে ঢুকিয়ে দেবে, গোটা তৃণমূলের মন্ত্রিসভা জেলে ঢুকে যাবে। আচ্ছা, একজনও ঢুকেছে, তাহলে আজকে দাঁড়িয়ে জবাব দিতে হবে বিজেপিকে। আপনারা এত প্রতিশ্রুতি দিয়েছিলেন, মানুষ বিশ্বাস করে আপনাদের ভোট দিলেন, তাহলে আজকে তৃণমূলের ওই চোর গুলো বাইরে কেন? তাদেরকে ভেতরে ঢোকান, এর কথা আপনাদের বলতে হবে। আগামী দিনে পঞ্চায়েত নির্বাচন হবে, অঞ্চলে অঞ্চলে লড়ছে কারা? বলেছিল আমরা নাকি শূন্য, আর এই শূন্য থেকে আমরা এখন এক হয়েছি 100 হতে। বেশি দিন সময় আমাদের লাগবে না, কারণ বিধানসভার অভ্যন্তরে লড়ছে কারা? 80 জন তৃণমূলের এমএলএ। কারোর টিকিটই দেখা পাচ্ছেন? কারোর টিকিট দেখা আছে? কারোর টিকিটই দেখবেন না। বিধানসভার অভ্যন্তরে লড়াই করছে 4 জন, একজন বামপন্থী যে বিধায়ক আছে তিনি, একজন আমাদের নওশাদ সিদ্দিকী আইএসএফ, এবং 2 জন হচ্ছে কংগ্রেসের এমএলএ। এই 4 জন আসলে প্রকৃত বিরোধীর ভূমিকা পালন করছে, আর কোনো বিরোধী বিধানসভায় নেই। তাহলে যারা ভাবছেন আগামী দিন পঞ্চায়েত নির্বাচন বুথে বুথে লাল ঝান্ডায় লড়াইটা করবে, কারণ প্রকৃত বিরোধী হিসেবে লাল ঝান্ডায় লড়াইয়ের ময়দানে আছে। তাই তো আক্রমণ, তাই তো লাইক আলীকে গ্রেপ্তার করতে হয়। কি অপরাধ ছিল? সায়ন আছে বলবে নিশ্চয়ই, আইনি লড়াইটা লড়ছে ওখানে। আমরা তো গিয়েছিলাম পরের দিন। কি অপরাধ ছিল? একটা নাবালিকা মেয়ে, তাকে নৃশংসভাবে খুন করা হলো, সে পরিবারের পাশে গিয়ে কেউ দাঁড়াতে পারবে না? আমরা ভিডিওগুলোতে দেখিনি, লাইভকে থামানোর চেষ্টা করছিল মতকে। তাহলে সেখানে দাঁড়িয়ে উদ্দেশ্য প্রণোদিত ভাবে রাজনৈতিক ষড়যন্ত্র করে লাইভকে জেলে ঢোকানো হলো, তাতেও থামা হলো না। আমি সুজনদা আমরা কেন গিয়েছিলাম সেখানে? আমরা কেন পরিবারের পাশে দাঁড়াতে গিয়েছিলাম? তার জন্য আমাদের নামে অভিযোগ দায়ের করা হলো থানাতে। তাহলে আপনারাই ভেবে নিন কোন বাংলায় আপনারা বাস করছেন, আমরা বাস করছি। অপরাধ হবে, অন্যায় হবে, আমরা তার প্রতিবাদ করতে পারবো না, তার পাশে গিয়ে তাদের দাঁড়াতে পারবো না, সেটা আমাদের অপরাধ। লাইক আলী সম্পর্কে বাড়ি পড়ে যান, মানুষ কি বলছে শুনে আসুন। বিজেপির নেতাদের বলছি, যারা আমাদের কথা শুনছেন, আর এটাও জেনে রাখবেন বামপন্থীরা জেলের ভয় পায় না, লাল ঝান্ডারা ওই গারদের ভয় পায় না। লাল ঝান্ডারা প্রতি মুহূর্তে যখন লড়াই করতে আসে তারা জানে আমাদের জেলে যেতে হতে পারে, আমাদের সম্পর্কে মিথ্যে মামলা হতে পারে, অজস্র ঘটনা ঘটতে পারে, ঘরছাড়া হতে পারি, কিন্তু আমরা লড়াইয়ের মাটিতে থাকি। আমাদের লাল ঝান্ডার রং একদিনে লাল হয়নি, অসংখ্য কংগ্রেস শহীদ হয়েছেন। আমাদের কাকদ্বীপ নামখানাতেও অনেক কংগ্রেস আছেন যারা শহীদ হয়েছেন, আর
আমাকে বেশি দিন আপনারা জেলে আটকে রাখতে পারবেন না, এ কথা দিয়ে যাচ্ছি। আমরা লড়াই কালীকে জেল থেকে বের করেই আনবো, কারণ ও কোনো অপরাধ করেনি, ও কোনো অপরাধী নয়। মানুষের পাশে থাকাটাকে কোনো অপরাধ বলে না। তাই আমরা আপনাদের কাছে কথা সোচ্চারে বলে যেতে চাই, ভয় দেখাচ্ছেন, আমাদেরকে জেলের ভয় দেখাচ্ছেন, গ্রেপ্তারের ভয় দেখাচ্ছেন, ও ভয়ে আমরা লাল ঝান্ডারা কোনোদিন ভয় পাইনি, আগামী দিনেও ভয় পাবো না। আপনারা হকার উচ্ছেদ করবেন, দেখবেন সামনে লাল ঝান্ডা দাঁড়িয়ে আছে। আপনারা মহিলাদের উপর নির্যাতন করবেন, দেখবেন সামনে লাল ঝান্ডা দাঁড়িয়ে আছে। আপনি যে অপরাধ করতে যাবেন, দেখবেন সামনে দাঁড়িয়ে লাল ঝান্ডা আপনাদের বিরুদ্ধে কথা বলছে। আমরা জানি, এই জন্য আপনারা আমাদেরকে সব থেকে বেশি শক্তি মনে করেন, করুন, তাতে আমাদের আপত্তি নেই। এই লড়াই চলবে, চলবে তো? নাম খেলাতে এই লড়াই চলবে তো? বুথে বুথে, পঞ্চায়েতে পঞ্চায়েতে আমাদের এই লাল ঝান্ডার লড়াইকে শক্তিশালী করে আগামী দিনে পঞ্চায়েতগুলোকে দখলের মধ্যে দিয়ে আমরা সাধারণ মানুষের পাশে থাকবো এবং লড়াইয়ে প্রতিদিন আমাদের পায়ের তলার মাটি শক্ত করব। এই কথা বলে আপনাদের সকলকে আরো একবার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। এনক্লাস জিন্দাবাদ, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জিন্দাবাদ। কমরেড, ইতিমধ্যে আমাদের কাছে চন্দনপুরি এবং হরিপুর থেকে অনেক মানুষ এসছেন, তারা যোগদান করতে চায়, কিন্তু সময় খুব কম, আমাদের নেতৃত্ব দিয়ে ফিরতে হবে। তাই তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি আজকে সবাই আসার জন্য। আগামী দিনে কোনো এক সভায় আমরা নিশ্চয়ই তার সেই ব্যবস্থা করব, তাদেরকে আজকের আমরা যোগদান করতে পারছি না। আচ্ছা কমরেড, এরপর আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সবার প্রিয়, এই সময়ের কালে আমাদের যুব নেতা, যাকে প্রাক্তন নেতা কমরেড শতরূপ ঘোষ, সেই শতরূপ ঘোষ আপনাদের সামনে বক্তব্য রাখছেন, কারণ ওনাকে ফিরতে হবে। তাই কমরেড শতরূপ ঘোষের আজকে আসছে। আমি শতরূপ ঘোষ নাম দিলাম। সভাপতি মঞ্চে আছে, মোরালিসাজি আছে, সায়ন আছে, এছাড়াও আমাদের পার্টির নেতৃত্ব যারা এখানে আছেন, অনেকে যেখানে আমাদের শিক্ষা শিবির হবে সেখানে চলে গেছেন। হ্যাঁ হ্যাঁ, আরে আপনিও তো আমার ভাইজান। এখানে আপনারা যারা আছেন আমার গুরুজনেরা, আমার ভাইয়েরা, বোনেরা, বন্ধুরা, দেখুন আমি খুব বেশি কথার মধ্যে যাচ্ছি না। এমনি এখন বর্ষাকাল, আকাশের যা অবস্থা, যে কোনো সময় মেঘ করে আসছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। আমার পরে সায়ন বলবে, আর আমি বলার আগে রতনদা বলেছে, মোনালিসাদি বলেছে, একই কথা বারবার করে নতুন করে আপনাদের কাছে বলার কোনো মানে হয় না। সবচেয়ে বড় কথা, আপনারা দেখছেন চারদিকের কি অবস্থা, কি অবস্থার মধ্যে দিয়ে রাজ্য যাচ্ছে, আমরা কি অবস্থার মধ্যে আছি, আপনারা সবাই কম বেশি দেখছেন। তাই আমি কোনো দীর্ঘ বক্তৃতার মধ্যে যাচ্ছি না। আমি একটা কথা আপনাদেরকে বলছি, আপনারা জানেন এই ধরনের বড় মিটিং মিছিল সমাবেশ এগুলো সাধারণত ভোটের আগে হয়। ভোটের আগে যে কোনো দল থেকে এরকম বড় বড় সভা করে, প্রচার করে, তারপরে ভোট হয়, কেউ জেতে কেউ হারে। ভোট হয়ে যাওয়ার পরে অনেকদিন এরকম মিটিং মিছিল বন্ধ থাকে। আবার যখন পরের ভোট আসে বা বড় কোনো ঘটনা ঘটে রাজ্যে, সেটাকে কেন্দ্র করে আবার বড় বড় সভা ইত্যাদি হয়। কিন্তু এইবার ব্যাপারটা অদ্ভুত পরিস্থিতি, ভোটের আগে আমাদের যা মিটিং মিছিল হয়েছিল, ভোটের পরে তার থেকে বেশি করে বড় বড় সভা সমাবেশ করতে হচ্ছে আমাদেরকে। কেন? একটা বড় কারণ হচ্ছে, আমাদের যে ভোটটা হয়েছে, আমাদের আঙুল থেকে এখনো ভালো করে ভোটের কালি ওঠেনি। আমার আঙুল এখনো কিছুটা কালি রয়েছে, আপনাদেরও নিশ্চয়ই অনেকের রয়েছে। আমাদের আঙুল থেকে কোনো ভোটের কালি উঠলো না, তার আগে তৃণমূল কংগ্রেস পার্টিটা উঠে গেল এবং গোটা বাংলা ছিল। আপনারা দেখতে পাচ্ছেন গত 15 বছর ধরে যারা আমাদের উপর অত্যাচার করেছিল, পার্টি অফিস দখল করেছিল, আমাদের শয়ে শয়ে হাজারে হাজারে কমরেডকে মিথ্যে মামলায় জেল খাটিয়েছিল, আমাদের কত কমরেডের প্রাণ গেছে এখানে। এই যেখানে এখানে সভা করছি, এখান থেকে কয়েক কিলোমিটার দূরে 2018 সালে পঞ্চায়েত ভোটের আগের দিন মে মাসের 13 তারিখ কমরেড উষা দাসকে, দেবু দাসকে জ্যান্ত পুড়িয়ে মেরে ফেলেছিল। এত কিছু করেছিল এরা কেন? সবকিছুর পেছনে একটাই কারণ, একটাই অজুহাত, কি রাজ্যে বিজেপি এসে গেছে। এখন যদি বিজেপি বিরোধী ভোট ভাগাভাগি হয় তাহলে নাকি বিজেপির সুবিধা হয়ে যাবে। তাই আপনার তৃণমূলকে ভালো লাগুক কি খারাপ লাগুক,
সব এলাকায় তৃণমূলকে ভোট দিতে হবে। সিপিএম এর কোনো পার্টি অফিস খোলা যাবে না, কোনো পোলিং এজেন্ট বসানো যাবে না, ভোটে কেউ প্রার্থী হতে পারবে না, কংগ্রেসের হয়ে কেউ লড়তে পারবে না, আইএসএফ এর হয়ে কেউ লড়তে পারবে না, অন্য কোনো দল থাকবে না, খালি তৃণমূল থাকবে। তৃণমূলকে ভোট দিতে হবে, খেয়ে পরে বাঁচুন কি না বাঁচুন তৃণমূলকে ভোট দিতে হবে, নাহলে নাকি বিজেপির সুবিধা হয়ে যাবে। এই বলে 15 বছর ধরে আমাদেরকে রাজনীতি করতে দেওয়া হয়নি, এই বলে 15 বছর ধরে লুট সন্ত্রাস চলেছে, আমাদের এত কম লোকের মার খুনোখুনি আক্রমণ হয়েছে। তারপরে ভোট হলো, ভোটে তৃণমূল হারলো, বিজেপি জিতলো। তারপরে আমরা কি দেখলাম, যারা 15 বছর ধরে বিজেপির ভয় দেখিয়ে, যারা 15 বছর ধরে বিজেপির নামে জুজু দেখিয়ে রাজনীতি করে গেল, আমাদেরকে রাজনীতি করতে দিল না, আমাদের আঙুল থেকে ভোটের কালি উঠতে পারলেন না, তার আগে তৃণমূল কংগ্রেসের এই সব কটা লাক্ষর, সব কটা হারাম করে দিয়ে বিজেপির পায়ে গিয়ে পড়লো। আমাদেরকে বলতেন, আমাদেরকে মমতা ব্যানার্জি বলতেন, ও চুরি নিয়ে, ডাকাতি নিয়ে, খুন নিয়ে, যা নিয়ে প্রশ্ন করুন একটাই উত্তর, কি না সিপিএম এর কথার উত্তর কেন দেবো? সিপিএম তখন ক্ষমতায় নেই। আর 2021-এ যখন আমরা কোনো বিধানসভায় কোনো আসন জিতলাম না, আমাদের কোনো বিধায়ক থাকলো না, তখন মমতা ব্যানার্জি তাদের জন্য যা নিয়ে প্রশ্ন করুন একটাই উত্তর, কি তোমার কথার জবাব কেন দেবো, সিপিএম এর কথা কেন শুনবো? সিপিএম তোমার হাতে এখন কজন বিধায়ক আছে? যা বলে গেলাম 5 বছর ধরে শুনতে হলো যে আমাদের হাতে কজন বিধায়ক আছে। তা মমতা ব্যানার্জি আজকে আপনাকে জিজ্ঞেস করছি, আপনার হাতে এখন কজন বিধায়ক আছে? আমরা জিতিনি, আমরা 2021-এ কোনো আসন জিতিনি, তো আমাদের কোনো বিধায়ক ছিল না। আর আপনি আবার 80টা বিধায়ক জিতলেন, তারপরে আপনার হাতে কোনো বিধায়ক নেই, ফাঁকা বাড়িতে বসে থাকেন মিটিং ডেকে, বাস স্ট্যান্ড না বললেন দেখতে আসেন আপনার বিধায়করা, এখন আপনার এই অবস্থা হয়েছে। আমাদেরকে নিয়ে বলতেন মমতা ব্যানার্জি সিপিএম যখন খুঁজে পাওয়া যাবে না, সিপিএম এখন আছে খালি আদালতে আর সোশ্যাল মিডিয়ায়, খালি কোর্টে আছে, সোশ্যাল মিডিয়ায় আছে। এবং পিসি ভাইয়ের অবস্থা দেখুন, ভাইপো এখন কোর্টে ছুটছে গ্রেপ্তারি এড়ানোর জন্য, আর পিসি এখন ঘরে বসে বসে ফেসবুকে ভিডিও করছে, ফেসবুকে জ্ঞান দিচ্ছে। দেখি পরশুদিন দেখি ফেসবুকে ভাষণ দিচ্ছেন যে আমার দলের যারা বিজেপির সঙ্গে লাইন করছে, আমার দলের যারা বিজেপির সঙ্গে সেটিং করছে, তারা সব চুরি করেছে, ওরা চুরি করেছে বলে ইডি সিবিআই ওদেরকে ধরতে যাবে, ইডি সিবিআই হাত থেকে বাঁচার জন্য ওরা বিজেপির সঙ্গে লাইন করছে। আর তো এতগুলো চোরকে এমএলএ করতে কে বলেছিল আপনাকে? যারা চুরি করে বসে আছে, যাদের পেছনে ইডি সিবিআই পড়ে আছে, যারা ইডি সিবিআই একবার ডাকে নিজের বাপের নাম ভুলে যাবে, সেই লোকগুলোকে ধরে ধরে তৃণমূলের নেতা বানাতে কে বলেছিল? আর মমতা ব্যানার্জি বলছেন, শুনুন, এরা যে এত চুরি করেছিল আমি জানতাম না, যদি আমি জানতাম এরা চুরি করেছিল তাহলে এদেরকে বিধায়ক করতাম না। নেকা ষষ্ঠী আমার, গোটা পৃথিবী জানে তৃণমূলের লোকগুলো চুরি করতে, খালি একা মমতা ব্যানার্জি জানতেন না। খাদের তরফ থেকে কোটি কোটি টাকা বেরোচ্ছে, উনি নাকি জানতেন না যে দলের লোকেরা চুরি করছে। একটা তৃণমূল কংগ্রেসের নেতা গ্রামে গ্রামে দেখেছেন, এই কাকদ্বীপে, এই বকখালিতে একটার পর একটা এখানে পঞ্চায়েত বছরের পর বছর আমরা চালিয়েছি। আমাদের এমএলএ, আমাদের এমপিদেরকে আপনারা দেখেছেন, তাদের কি জীবনযাপন ছিল, তাদের তারা কি জামা কাপড় পরতেন, কিভাবে চলাফেরা করতেন, তাদের বাড়ি ঘরদের চেহারা কি আপনারা দেখেছেন? আর তৃণমূল কংগ্রেসের এই পঞ্চায়েতের মেম্বারগুলোকে দেখতেন, একটা করে পঞ্চায়েতের মেম্বার হওয়ার আগে গরমকালে খালি গায়ে কাঁধে গামছা নিয়ে বসে থাকতো, গায়ে পরাটা জামা থাকতো না, খালি গায়ে কাঁধে গামছা নিয়ে বসে থাকতো। দূর থেকে দেখলে গামছা দেখলে চেনা যেত তৃণমূলের এই লোকটা বসে আছে। তারপর তারা গিয়ে পঞ্চায়েতে ঢুকলো, ঢুকলো মানে কি ভোটে জিতে ঢুকলো না, গায়ের জোরে পঞ্চায়েত দখল করে পঞ্চায়েতে গিয়ে ঢুকলো। পঞ্চায়েতে বসার 1 বছরের মধ্যে কাঁধে আর গামছা রাখতো না, 2 কিলোমিটার দূর থেকে হেঁটে আসতো, গলায় দেখতেন কুত্তার বকরের মতো সোনার ছেড়ে দিয়েছে, দেখলে বুঝে যেতেন তৃণমূলের মতো আসছে। গোটা বাংলা জুড়ে চোরগুলোকে দেখে দেখে বাংলার মানুষ চিনে গেল, টাটা বিল্লা আম্বানির এই সম্পত্তি বাড়ে না, তৃণমূল করলে সম্পত্তি বাড়ে। আর একা নাকি মমতা ব্যানার্জি নাকাশষ্টি জানতেন না চোরা দলের লোকগুলো চোর। এখন আবার গদ্দারির গল্প শোনাচ্ছেন, বেইমানির গল্প শোনাচ্ছেন, বলছেন এদেরকে আমি এমএলএ করেছিলাম, এমপি করেছিলাম, এরা এখন বিজেপির সঙ্গে সেটিং করে আমার সঙ্গে বেইমানি করছে। তো মমতা ব্যানার্জি, আজ থেকে 30 বছর আগে আপনি কোন কাজটা করেছিলেন? আপনি কি করেছিলেন? আপনাকে কে চিনত? কালীঘাটের একটা কালীর ছেড়ার বাড়িতে ছিলেন আপনি, সেখান থেকে নিয়ে গিয়ে আপনাকে কংগ্রেস দেশের নেতা বানিয়েছিল, ভারতবর্ষের মন্ত্রী বানিয়েছিল কংগ্রেস। আপনি কি করলেন? ক্ষমতায় আসার জন্য সেই কংগ্রেসের পিঠে ছুরি মেরে তাদের 1 নম্বর শত্রু বিজেপির সঙ্গে জোট করে আপনি বাজপেয়ী সরকারের মন্ত্রী হয়েছিলেন, আপনি এই বাংলায় বিজেপিকে ডেকে এনেছিলেন। আজ থেকে 28 বছর আগে যে কাজটা আপনি করেছিলেন, 28 বছর পরে আজকে সেই কাজটা ঋতব্রত ব্যানার্জি, সেই কাজ সায়নী ঘোষণা করছে। আরে পাপ কারো বাপকে ছাড়ে না, পাপ মমতার বাপকেও ছাড়েনি। একদিন পরে এখন খেয়াল হয়েছিল গদ্দারি বলে। আর আপনি বেইমানির গল্প কি শোনাচ্ছেন? আপনার থেকে বড় বেইমান কে আছে? এই পশ্চিমবাংলার মানুষের থেকে কি না দিয়েছিল?
আর আপনি বাংলাকে কি দিলেন? 15 বছর ধরে বাংলার কলকারখানা বন্ধ করলেন, কৃষকের ফসলের দাম কেটে দিলেন না, শ্রমিককে ধানের মজুরি দিলেন না। তার বিরুদ্ধে মানুষ মিটিং করবে, মিছিল করবে, লড়াই করবে, সেই মিটিং মিছিল লড়াই করলে তাকে দিনের পর দিন জেল খাটালেন। গোটা বাংলার সরকারি স্কুলগুলোকে বন্ধ করলেন, গোটা বাংলাকে চোরের আঁকড়া বানালেন। আর তারপরে কি করলেন? আমরা 34 বছর সরকার চালিয়েছিলাম, তারপরে যেদিন চলে গেছিলাম সরকার থেকে, আর কিছু করতে পারি কি না পারি, রাজ্যটাকে বিজেপি মুক্ত রাজ্য করে গেছিলাম। মাথা উঁচু করে বলতে পারি, গর্ব করে বলতে পারি, ক্ষমতা থেকে চলে গেছিলাম একদিন, কিন্তু এই রাজ্যে একটা বিজেপির এমএলএ রেখে যায়নি, বিজেপি মুক্ত পশ্চিমবাংলা করে গেছিলাম। আর আপনি মমতা ব্যানার্জি কি করলেন? 15 বছর সরকার চালানোর পরে যখন গেলেন, রাজ্যটাকে বিজেপি সরকার তৈরি করে দিয়ে গেলেন। এই রাজ্যে আপনার থেকে বড় বেঈমান, আপনার থেকে বড় মনোহারাম কে জন্মেছে বাংলায় আজ অব্দি? আপনাদেরকে বলছি, তৃণমূল চলে গেছে মানে, আমরা তৃণমূলের চোর নেতা নই যে তৃণমূল চলে গেছে বলে হঠাৎ করে শুভেন্দু অধিকারীকে ভালো লাগতে শুরু করে দেবে, তৃণমূল চলে গেছে বলে হঠাৎ করে বিজেপির প্রশংসা করতে শুরু করে দেবো। আমরা কমিউনিস্ট পার্টি করি, মাথা উঁচু করে বলছি, আমরা তৃণমূল হেরে গেছে বলে খুশি, কিন্তু বিজেপি জিতেছে বলে আমরা খুশি নই। আমরা চাইনি তৃণমূল হেরে গিয়ে রাজ্যে বিজেপি সরকার আসুক। বিজেপি সরকার এসছে, যা করার ছিল তাই করেছে। ওরা সরকারে এসে প্রথম সিদ্ধান্ত নিল কি, যে বুলডোজার নিয়ে লোকের বাড়ি ভাঙবে। ওরাও জানতো যেখানে আমি বুলডোজার নিয়ে লোকের বাড়ি ভাঙতে যাব, তৃণমূলকে আমি কিনে নিয়েছি, তৃণমূলের নেতাগুলো এখন জেলে যাওয়ার ভয় আমাদের পায়ে এসে পড়ছে। মানে এই নয় যে সিপিএমকে কিনে নিয়েছি, যেখানে বুলডোজার নিয়ে যাব 80টা এমএলএ যেটা তৃণমূল থাকবে না, কিন্তু একটা এমএলএ পাওয়া সিপিআইএম সেখানে মুখে দাঁড়াবে। আর ঠিক তাই হয়েছে। আর সেটা জানতো বলে কি করলো, গোটা বাংলায় এত জায়গা থাকতে প্রথম বুলডোজার নিয়ে গেল কসবায়, তপসিয়ায়। কেন না জানেন? তপসিয়া মুসলমান এলাকা, ওখানে সংখ্যালঘু মুসলমান মানুষ বসবাস করে। যেই ওখানে যাবে বুলডোজার নিয়ে বাড়ি ভাঙতে, অমনি সিপিএম আসবে এটাকে আটকাতে। আর যেই সিপিএম আসবে, ওই ছবি দেখিয়ে বলতে পারবো যে দেখো সিপিএম মোল্লাদের পার্টি মুসলমানের দালালি করে, ও ঠিক মুসলমানদেরকে বাঁচানোর জন্য চলে এসছে। ঠিক সেই রাজনীতি করলো ওরা, আনলো বুলডোজার, আমরা গিয়ে আটকালাম। সেই ছবি দেখিয়ে প্রচার করলো যে সিপিএম তপসিয়ায় মুসলমানের দালালি করছে। কি হলো? আমরা চিরকাল বলে এসেছিলাম যে পার্টি মানুষের শত্রু, সে হিন্দুরও শত্রু, মুসলমানেরও শত্রু। আমরা ভুল বলিনি। রাত পোহাতে পারলো না, একটা রাত পোহাতে পারলো না, তার আগে তপসিয়ার এই বুলডোজার চলে গেল শিয়ালদা স্টেশনে হিন্দু হকারদের দোকান ভাঙতে। সেখান থেকে সেই বুলডোজার চলে গেল হাওড়া থেকে শুরু করে, কোচবিহার থেকে শুরু করে, বর্ধমান থেকে শুরু করে গোটা বাংলা জুড়ে হিন্দু হকারদের দোকান, রেলের ধারে, রেলের লাইনের ধারে যে ঝুপড়িতে, যে বস্তিতে হিন্দু গরিব মানুষ বসবাস করেন, সেই বাড়িগুলোকে ভাঙতে গোটা বাংলা জুড়ে তাণ্ডব চললো। গোটা বাংলা জুড়ে তাণ্ডব চলছে বুলডোজারের। এই বলার আগে মনোলিসাদিরা বলার সময় বলছিল লক্ষ্মীর ভান্ডারের কথা, ভোটের আগে বলেছিল আমরা জিতি, আমরা যদি জিতে ক্ষমতায় আসি, সরকার তৈরি করি, ঘরে ঘরে 3000 টাকা করে গিয়ে দিয়ে আসবো, 3000 টাকার প্রকল্প করবো। ওদের রাজনীতি দেখলেন, ভোটের আগে 3000, ভোটের পরে বুলডোজার। যাকে 3000 দেবে বলেছিল তাকে বুলডোজার পাঠিয়ে দিল তার বাড়িতে। হাবড়াতে যেদিন ওরা ঘরগুলোকে ভেঙেছিল, গরিব মানুষ, সবাই তপশিলি নমশূদ্র মানুষ, গোটা এলাকা তপশিলি জাতির মানুষের বসবাস, উৎপাস্ত মানুষ, ওপার বাংলা থেকে আসা রিফিউজি পরিবারের বসবাস, বাড়ি বাড়ি গিয়ে ভোটের আগে বলে এসেছিল। আবার সেই ভিডিও এখন যে হাবড়ার ওখানকার এমএলএ হয়েছে, দেখি তার ভিডিও ভোটের আগে ওই বাড়ি গিয়ে সেই উদ্বাস্তু পরিবারের কাছে গিয়ে, ঝুপড়িবাসী, বস্তিবাসী, নমশূদ্র পরিবারগুলোর কাছে গিয়ে বলছিল, আহা তোমার কি কষ্ট গো, মাথার উপর প্লাস্টিকের ছাদ, এত কষ্ট করে এই বর্ষাকাল আসছে, প্লাস্টিকের ছাদে থাকবে কি করে? আমাদেরকে ভোট দাও, তোমাকে আর প্লাস্টিকের ছাদের তলায় থাকতে হবে না। সে মানুষগুলো ভেবেছিলেন বোধহয় এনাকে ভোট দিলে মাথার উপর প্লাস্টিকের ছাদের বদলে পাকা ছাদ হয়ে যাবে, অন্তত পক্ষে টালির ছাদ হয়ে যাবে। ভোটে দিলেন, ভোটে জিতলো। ও বাবা, কথার আসল মানে তারপর বোঝা গেল। বলেছিলেন তোমাকে আর প্লাস্টিকের ছাদে থাকতে হবে না, ভোটের পরে মাথার উপর আর প্লাস্টিকের ছাদটাকেও রাখলেন না, প্লাস্টিকের ছাদ থেকে সরিয়ে দিয়ে ঘরটাকে ভেঙে দিয়ে রাস্তায় বসিয়ে দিলেন। বললেন তুমি অবৈধ বসবাসকারী, অবৈধ দখলদার, তুমি রাস্তায় থাকো। ভোটের আগে স্লোগান দিয়েছিল, জন্ম যদি হিন্দু কুলে ভোট দেবো পদ্ম ফুলে, যদি হিন্দু হয়ে থাকো তাহলে পদ্ম ফুলে ভোট দিতে হবে। আর ভোটের পরে, ভোটের আগে যে হিন্দু ছিল, ভোটের পরে সে হয়ে গেল অবৈধ দোকানদার, অবৈধ দখলদার, রাস্তায় বসে আছে। ওই এলাকায় যেদিন ওরা উচ্ছেদ করেছিল, পরের দিন থেকে ওখানে আমরা আমাদের পার্টি থেকে
ওখানে শ্রমজীবী ক্যান্টিন চালাচ্ছিলাম আমাদের পার্টি অফিসে। স্টেশনের বাইরে আমাদের পার্টি অফিসটা গত 1 মাস ধরে ওটা আমাদের পার্টি অফিস ছিল না, ওটা হয়ে গেছে এলাকার মানুষের খাওয়া পড়ার ঠিকানা। আমাদের কমরেডরা টাকা সংগ্রহ করে প্রত্যেক দিন দুবেলা ওখানে রান্না করে গোটা এলাকার উৎসব হওয়া মানুষকে দুপুরে বেলা রাত্রিবেলা খাওয়াচ্ছিল। ওখানকার গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, ওখানকার গরিব হিন্দু মানুষ যাদের কাছে গিয়ে ধর্মের নামে ভোট চেয়েছিল, ভোট নিয়েছিল বিজেপি, সেই সমস্ত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে ওখানে খাচ্ছিলেন। আজকে একটু আগে বুলডোজার দিয়ে সেই পার্টি অফিস থেকে পর্যন্ত ভেঙে দিয়েছে। কেন না ওই পার্টি অফিসে কেন ওই গরিব মানুষগুলোকে খাওয়ানো হচ্ছিল। খালি মানুষগুলোর ভাতের থালা থেকে ভাত কেড়ে নিয়ে শান্তি হয়নি, অন্য কেউ সেই মানুষকে খাওয়াচ্ছে বলে সেই পার্টি অফিস থেকে ভেঙে ফেললো। যেন তেন প্রকারে মানুষগুলোকে মারতে হবে, যেন তেন প্রকারে পোকামাকড়ের মতো মানুষগুলোকে মেরে শেষ করতে হবে, যাতে মাইলের পর মাইল ফাঁকা জমি তৈরি করা যায়, আর সেই ফাঁকা জমিগুলোকে আদানি আম্বানির হাতে তুলে দেওয়া যায়। কিন্তু আমরা বলছি এই পার্টি অফিস ভাঙা 15 বছরে আমরা অনেক দেখেছি। 15 বছর ধরে তৃণমূল আমাদের অনেক পার্টি অফিস ভেঙেছে। আমাদের যে কটা পার্টি অফিস তৃণমূল ভেঙেছিল, আমাদের প্রত্যেকটা পার্টি অফিস আবার তৈরি হয়েছে। কিন্তু আজকে তৃণমূলের পার্টি অফিস নয়, গোটা পার্টিটাই ভেঙে গেছে, কোনোদিন এই পার্টি আর তৈরি হবে না যারা আজকে আমাদের পার্টি অফিস ভাঙছে। 1 মাসে শীত পালায়নি, 2 মাসেও শীত পালাবে না যারা আজকে আমাদের পার্টি অফিস ভাঙছে। তাদের এই ভবিষ্যৎ দেখার জন্য আর কেউ থাকুক কি না থাকুক, এই বাংলায় আমরা থাকবো। আইনের গুন্ডা দমন আইনের ভয় দেখাচ্ছে, বলছে নাকি নতুন আইন আনছে গুন্ডা দমন আইন। বিজেপি নাকি গুন্ডা দমন আইন আনছে। বলুন, এরা এমন পার্টি যারা নেতাজি সুভাষচন্দ্র বোসকে গুন্ডা বলে আর গোপাল পাঠাকে বিপ্লবী বলে, তারা আনছে গুন্ডা দমন আইন। বোঝাই যাচ্ছে আইন কাদের জন্য আনছে। ওই আইনের ব্যাখ্যা না ব্যাখ্যা, কি ভালো কি খারাপ, এখানে সায়ন আছে, ও নিজে আইনজীবী, আমার থেকে অনেক ভালো বলতে পারবে। আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, আমি খালি আপনাদেরকে একটা কথা বলছি। ওই যে গুন্ডা দমন আইন দেখে আমাদেরকে কি দেখাচ্ছে, মিথ্যে মামলায় জেল খাটাবে। এই তো মিথ্যে মামলায় আমরা কে না জেল খেটেছি গত 15 বছরে। আমাদের কি জেল খাটার অভাব হয়েছিল গত 15 বছরে? আপনি কি জেলের ভয় দেখাচ্ছেন শুভেন্দু অধিকারী? আমাদের তৃণমূলের মতো চুরি করে, ডাকাতি করে, লোকের জমি দখল করে, অন্যের পুকুর ভরাট করে, সরকারি জমি দখল করে, বিল্ডিং বানিয়ে, দর্শন করে, শ্লীলতাহানি করে আমাদের জেলে যাওয়ার ভয় নেই। তার মানে এই নয় যে আমরা জেলে যেতে পারি না। এই নতুন আইন হোক কি পুরনো যে কোনো আইনে হোক, গ্রেপ্তার আমরা হতে পারি, জেলে আমরা যেতে পারি, আমরাও জানি। কিন্তু এইটুকু বলে রাখছি, যেদিন জেলে যাব, যদি এই নতুন আইনে 1 বছরের জন্য বিনা বিচারে জেলে যেতে হয়, তাহলেও জানবেন যেদিন জেলে যাব মাথা নিচু করে যাব না, মাথা উঁচু করে হাসতে হাসতে জেলে যাব। আর যেদিন জেল থেকে বেরোবো, জেল থেকে বেরিয়ে নিজের বাড়ি যাব না, আবার যেখানে বুলডোজার চলবে বুলডোজারের সামনে গিয়ে দাঁড়াবো। ওইটা করার জন্য আমরা লাল পতাকা নিয়েছি, ওটা করার জন্যই আমরা কমিউনিস্ট পার্টি করি। আপনি আমাদের আইনের ভয় দেখাচ্ছেন। মমতা ব্যানার্জি দেখিয়েছিলেন 15 বছর ধরে, কামদুনি থেকে শুরু করে, পার্কস্ট্রিট থেকে শুরু করে, আরজি কর, আচ্ছা কামদুনি থেকে শুরু করে, পার্কস্ট্রিট থেকে শুরু করে, আরজি কর, মমতা ব্যানার্জি দেখিয়েছিলেন। কোথাও যদি ধর্ষণ হয়, কোথাও যদি ধর্ষণের ঘটনা ঘটে, ধর্ষকদেরকে গ্রেপ্তার করার আগে প্রতিবাদীদেরকে গ্রেপ্তার করতে হবে। কামদুনিতে তাই করেছিলেন, আরজি করে তাই করেছিলেন, কসবা ল কলেজের ঘটনায় দায়ী করেছিলেন। বারুইপুরের ঘটনায় আবার দেখলেন লায়েক আলী আমাদের পার্টির নেতা, লায়েককে গ্রেপ্তার করেছে একটার পর একটা কেস সাজিয়ে, 27টা মিথ্যে ধারায় কেস দিয়ে লায়েককে জেলে ঢুকিয়েছে। আমরা বলছি শুভেন্দু অধিকারী, 27টা কেন, আপনি 27,000 সেকশন, 27,000টা কেস দিন লায়েকের নামে। লায়েককে আমরা আবার জেল থেকে বার করে সামনে এনে বার করাবোই, লায়েককে জেল থেকে বার করে আমরা লড়াই আবার ফেরত আনবই। আপনার কি করার ক্ষমতা আছে আপনি করে নিন। সবে শুরু হয়েছে, আমরা জানি এদের অত্যাচার যত বাড়বে তার বিরুদ্ধে লড়তে গিয়ে পাল্টা শোষণ, আমাদের উপর দমন পীড়ন তত বাড়বে। সেটাকে কার মোকাবিলা করেই আমাদেরকে পার্টি করতে হবে, সেটা করার জন্য আমরা প্রস্তুত। ওটা বাংলা জুড়ে আপনারা দেখছেন, ভোটের আগে আমরা বলেছিলাম বিজেপি মানে খালি একটা রাজনৈতিক দল নয়, ওরা বাঙালির খাওয়া দাওয়া থেকে শুরু করে খাদ্যাভ্যাস সবকিছু শত্রু, এমনকি ওরা বাঙালির ধর্মের শত্রু। এখানে আস্তে আস্তে দেখছিলাম অনেক জায়গায় এখন রথ হয়েছে, গতকাল রথ ছিল, এখন বিজেপির নেতারা পাড়ায় পাড়ায় এখন রথ বার করেছে। আজকেই বকখালি আস্তে আস্তে দেখছিলাম কিছু জায়গায় রথ, দেখি রথের পেছনে ছবি দিয়েছে রথে বড় করে, যে কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ রথের ওপর দাঁড়িয়ে হাতে সুদর্শন চক্র, সে রথ নিয়ে চলে যাচ্ছে কৌরবদের দিকে। আরে ভাই, কি পাগলগুলোকে বোঝাবে? আমাদের এখানে রথটা জগন্নাথের রথ,
এটা কুরুক্ষেত্রের যুদ্ধের রথ নয়। কে পাগল ছাগলগুলোকে বোঝাবে? এটা হচ্ছে এদের ধর্ম। এই রথে করে জগন্নাথ, বলরাম, সুভদ্রা মাসির বাড়ি পিসির বাড়ি যায়। এই রথে কোনো যুদ্ধ নেই, এই রথে কোনো আক্রমণ নেই, এই রথে কারো গলা কাটা নেই, এই রথে কোনো বিদ্বেষ নেই, কোনো হামলাবাজি নেই। এখানে ভালোবাসা আছে। জগন্নাথকে, বলরামকে, সুভদ্রাকে সন্তান স্নেহ, একজন মাসি পিসি যেরকম ভাবে নিজের সন্তান তুল্যদেরকে স্নেহ করে, সন্তান তুল্য, এখানে ঈশ্বরকে সন্তান তুল্য ভেবে পুজো করা হয়, তাকে ভালোবাসা হয়, আদর করা হয়। আর সেই রথে ওরা সুদর্শন চক্র বসিয়ে দিয়েছে যে খালি ধর্ম পালন করলে হবে না। আমার ধর্ম মানে খালি ভালোবাসা, প্রেম নয়। আমার ধর্ম মানে তোমার গলা কাটা, ওটা কেমন? তুই ভয় পাবে আমার দূর থেকে আমার রথ দেখে, এমন রথ আমি চালু করবো। এটা হচ্ছে এদের রাজনীতি। আমরা বলেছিলাম এরা আসবে মানে ছলে বলে কৌশলে, যেরকম উত্তর ভারতে আছে নিরামিষ খেতে হবে, গোটা শ্রাবণ মাসে কোথাও আমিষ বিক্রি হবে না, পুজো আচ্ছার দিনে কেউ আমিষ খেতে পারবে না, কোথাও তার মন্দিরের ত্রিসীমানায় মাছ মাংসের দোকান থাকতে পারবে না, সেই নিয়ম চালু করবে। মানুষের খাবার থেকে আমিষ বাদ দেবে। তখন এরা বলেছিল কি, দেখি ওদের এমএলএ তখন যারা প্রার্থী ছিল বড় বড় মাছ নিয়ে প্রচার করছে, বলছে না না বিজেপিকে ভোট দিলে আমি সবার ভয় নেই, তো আমরা মাছ নিয়ে প্রচার করছি। আবার এক প্রার্থী দেখি বসে বটিতে করে মাছ কাটছে, আবার দেখাচ্ছে সে কত বড় মাছ ভক্ত। ভোটে জিতলো, সরকার তৈরি করলো, দেখি বিধানসভায় ঘোষণা করছে তাপস রায় যে বিধায়কদের শপথ নেওয়া হয়ে গেছে, এবার আপনাদের জন্য দুপুরে খাবার ব্যবস্থা হয়েছে বিধানসভায় সরকারের পক্ষ থেকে। কি না, মাছ ভাত। এই ভয়াগুলো লজ্জা করে না? পাবলিকের ট্যাক্সের টাকায় এমএলএ গুলো বসে বসে মাছ ভাত খাবে, আর আমাদের বাড়ির ছোট ছোট বাচ্চাগুলো স্কুলে গিয়ে মিড ডে মিল খাবে। সেই বাচ্চাগুলোর খাবারের থালা থেকে এরা ইসকনকে মিড ডে মিল দেওয়ার নামে মাছ কেড়ে নিল, ডিম কেড়ে নিল। কলকাতা দিয়ে শুরু করেছে, এখন ঘোষণা করেছে গোটা বাংলা জুড়ে নাকি মিড ডে মিল দেবে ইসকন। মানে গোটা বাংলা জুড়ে কোনো বাচ্চার থালায় আর ডিম পড়বে না। বাড়ির ঘর থেকে ছেলে মেয়েগুলো স্কুলে পড়তে চায়, কোনো বাচ্চার থালায় আর আমিষ পড়বে না। একটা বড়লোক বাড়ির ছেলে মেয়ের কি আছে, তাকে স্কুলে গিয়ে আমিষ খেতে হয় না, তার বাড়িতে সপ্তাহে 7 দিন আমিষ রান্না হয়। কিন্তু এরকম অনেক পরিবার আছে যে পরিবারের ছেলে মেয়ে স্কুলে যায় মানে মিড ডে মিলের ওই সপ্তাহে 2 দিন কি 3 দিন দিনটাই তার একমাত্র আমিষ খাবার। যদি কখনো একদিন মাছ হয়, ওইটুকু তার মাছ খাওয়ার সৌভাগ্য হয়। এরকম অনেক গরিব পরিবার রয়েছে, বাচ্চাগুলো খাবার থেকে আমিষ চলে গেল। তার থেকে বড় কথা, এই বাংলা জুড়ে 2.5 লক্ষ মিড ডে মিল শ্রমিক, আমাদের 2.5 লক্ষ মা, আমাদের 2.5 লক্ষ দিদিরা বোনেরা যারা মিড ডে মিল শ্রমিক, মিড ডে মিলের কাজ করেন, 12 মাস বছরে কাজ, এমনি মাইনে পান 9 মাস 10 মাসের। যখন স্কুল ছুটি থাকে মজুরি পান না, 3 মাস 4 মাসের মাইনে একবারে পান, ওই কটা সামান্য টাকা মাইনে। গোটা বাংলা জুড়ে 2.5 লক্ষ আমাদের মা বোনের চাকরি চলে গেল, কাজ চলে গেল, মিড ডে মিল শ্রমিকের মজুরি বন্ধ হয়ে গেল। এগুলোকে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মেনে নেবো? এগুলোকে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? আর এগুলোর প্রতিবাদ করলে ওরা আমাদেরকে গুন্ডা দমন আইনে জেলে ভরানোর হুমকি দেবে। দরকার হলে জেলে যেতে হলে জেলে যাব, মাথা উঁচু করে হাসতে হাসতে যাবো, তবু এই মামার বাড়ির আবদার সহ্য করা যাবে না বাংলায়। এর বিরুদ্ধে যে লড়াই করার, এই লড়াই আমাদেরকে লড়তে হবে, একসঙ্গে সবাই মিলে লড়তে হবে। আমার কথাগুলো আপনাদের কাছে শেষ করছি দুটো কথা বলে। প্রথম কথা, আমরা অত্যন্ত খুশি, অনেক মানুষ এখানে এসে নতুন করে আমাদের পার্টিতে যুক্ত হচ্ছেন। এখানে বলে নয়, গোটা বাংলা জুড়ে হচ্ছে। আজকে অনেকে যুক্ত হলেন, যুক্ত হওয়ার জন্য আরো অনেকে এসেছেন। দেখুন, এইটা হওয়ারই কথা, কারণ আমরা জানি যারা তৃণমূল করেছেন সবাই যে তৃণমূলকে খুব ভালোবেসে করেছেন এমন নয়, অনেককে বাধ্য হয়ে করতে হয়েছে। এলাকায় আর কোনো পার্টি নেই, হ্যাঁ চাপে করতে হয়েছে অনেককে। এলাকায় আর কোনো দল নেই, সেই জন্য করতে হয়েছে। অনেককে এরকম অনেক ভয় দেখানো হয়েছিল যে তৃণমূলের মিটিং মিছিলে না গেলে তোমার বাড়ি তৈরির টাকা পাবে না, তোমার বইয়ের লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে, তোমার মেয়ে স্কুলে কন্যাশ্রী পাবে না, তোমার এই হবে না সেই হবে না, সরকারি প্রকল্প থেকে নাম কাটা যাবে, রেশন কার্ড বাতিল হয়ে যাবে, জব কার্ড হবে না, এরকম চাপ দেওয়া হয়েছিল। ভয় ভক্তিতে অনেককে করতে হয়েছে। তাদের সবাইকে বলছি, যা হওয়ার হয়ে গেছে। কিন্তু আমরা জানি এই মানুষেরা কেউ খারাপ মানুষ নন, তারাও তৃণমূলের পাপের, তৃণমূলের যে অপরাধ তার ফলে তারাও বিরক্ত ছিলেন। তারা সবাই আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, আমরা অত্যন্ত খুশি। আমরা তবে সবাইকে বলছি, আমাদের লড়াই তৃণমূলের কতগুলো চোর নেতার বিরুদ্ধে, কোনো সাধারণ কর্মীর বিরুদ্ধে নয়। আপনারা সবাই মিলে আসুন, আমরা সবাই মিলে একসঙ্গে লড়াই করব। আরো শক্তিশালী কমিউনিস্ট পার্টি এবং আরো উন্নত পশ্চিমবাংলা আমরা একসঙ্গে তৈরি করব। তার পাশাপাশি এরকম অনেক আছেন, আমরা জানি হয়তো দূরে আছেন তারা এখনো পর্যন্ত, কিন্তু এমন অনেক মানুষ আছেন এই সমস্ত এলাকায় যারা হয়তো গত 6 মাস 1 বছর বিজেপিও করেছেন। এইসব এলাকায় করেছেন, তার কারণটা হচ্ছে যত বিধানসভা ভোট এগিয়ে এসেছিল
তাদের মনে হয়েছিল তৃণমূলের অত্যাচার নেওয়া যাচ্ছে না, তৃণমূলকে যদি তাড়াতে হয় বিজেপিকে দিয়ে তাড়াতে হবে। বিজেপি জিতেছে, কেউ কেউ বিজেপি করেছিলেন, বিজেপিকে সমর্থন করেছিলেন, কিন্তু তারা তাদের পরিবার বহু পুরনো বামপন্থী পরিবার। আমি তাদের কাছেও বলছি, আজকে বিজেপি চেহারা দেখছেন, জেতার পরে বললো দুপুর 12টার পরে কেউ আমাদের দলে আসতে নেব না। বিকেল 4টা মে দুপুর 12টার পরে বিজেপি জিতছে বলে অনেকে বিজেপি হচ্ছে, এদেরকে আমরা দলে নেব না। পরে দেখলেন বিকেল 5টার সময় বিজেপিতে ঢুকলো, সন্ধ্যে 7টায় তৃণমূলের লোকগুলো এমপি হয়ে গেল। তাও দেখলেন আপনারা, বিজেপিও কোন দিকে যাচ্ছে আপনারা সবাই বুঝতে পারছেন। তাই তৃণমূলকে হারানো ছিল, হারানো হয়ে গেছে, কিন্তু আমাদের পরিবার, আমাদের পুরনো পার্টি পরিবার, আমাদের সমর্থক, আমাদের ভাই বোন যারা আছেন, যারা খালি একবার তৃণমূলকে হারাবেন বলে অন্য কোনো দলে গেছিলেন, তাদের কাছে আমরা খোলা মনে আবেদন করছি, নিজের পার্টির কাছে ফিরুন, নিজের পার্টির সঙ্গে আসুন, একসঙ্গে আমাদেরকে এখন সামনে অনেক পথ চলতে হবে। যারা পঞ্চায়েত চালাচ্ছেন, মাথার ওপরে এখন আর মমতা বন্দ্যোপাধ্যায় নেই, তৃণমূল কংগ্রেসের এমপি এমএলএ গুলো সমস্ত এদেরকে পথে বসিয়ে চলে গেছে। বহু পঞ্চায়েত গোটা বাংলা জুড়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে, আরো অনেকে যুক্ত হতে চাইছেন, সবাইকে স্বাগত। কিন্তু একটাই কথা, পঞ্চায়েত চালিয়েছেন এতদিন তৃণমূলের হয়ে, কিভাবে চালিয়েছেন জানি না। যদি ভাবেন যে সিপিআইএম মানে পঞ্চায়েত তৈরি করে চুরি করবেন, সিপিআইএম মানে পঞ্চায়েত তৈরি করে কাটমানি খাবেন, ওই সমস্ত হচ্ছে না। যদি সিপিআইএম করার থাকে, বামপন্থী পঞ্চায়েত চালক থাকে, একটা নয়া পয়সা নিজের পকেটে ভরা যাবে না। জনগণের উন্নয়নের প্রত্যেকটা নয়া পয়সায় জনগণের জন্য কাজ করতে হবে, দরকার হলে পকেট থেকে পয়সা দিয়ে মানুষের জন্য কাজ করতে হবে, কিন্তু কাজ করার নামে একটা পয়সা নিজের পকেটে ভরা যাবে না। ওইটা জেনে যিনি আমাদের সঙ্গে আসতে চান, তার জন্য আমাদের পার্টি অফিসের দরজা খোলা। তাদের সবাইকে আবেদন করছি, আমাদের সঙ্গে আসুন। আমার কথাকে আমি শেষ করছি আপনাদের কাছে এইটা বলে, দেখুন এরকম একটা কথা এখন শোনা যায়, দেখবেন চারদিকে, যে সামনের লোকসভা ভোটে বিজেপি হারবে। চারদিকে যা বিজেপি সমালোচনা হচ্ছে, ছাত্রছাত্রীরা রেগে গেছে দেশ জুড়ে, পরীক্ষার পেপার লিক হচ্ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, এত অসুবিধা হচ্ছে। কিন্তু একটা ব্যাপার কি, বিজেপি সমস্ত সিস্টেমকে নিজের পকেটে ভরে রেখে দিয়েছে। তাই যদি ব্যালটে ভোট হয়, যদি ব্যালট পেপারে কাগজে ভোট হয়, তাহলে বিজেপি হয়ে যাবে, যদি পঞ্চায়েতের মতো সিস্টেমে ভোট হয়। কিন্তু যদি মেশিনে ভোট হয়, তাহলে বিজেপিকে হারানো যাবে না। বিজেপি ইভিএম টিভিএম সমস্ত এমন ম্যানেজ করে রেখে দিয়েছে, ইলেকশন কমিশনকে এমন পকেটে ভরে রেখে দিয়েছে। আপনাদের বলছি, আজ থেকে 2-3 মাস আগে এই কথা আমরা তৃণমূলকে নিয়েও ভাবতাম। তৃণমূল বোধহয় এমন ভাবে সব সিস্টেম পকেটে ভরে রেখেছে, তৃণমূলকে হারানো যাবে না। দেখলাম তো, যখন গণেশ উল্টায় তখন সব উল্টায়। তেমন বলছি আপনাদেরকে, ভাববেন না যে সব সিস্টেম আজকে বিজেপির পকেটে আছে। আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, ধরুন এই যে রেলের যেখানে উচ্ছেদ হচ্ছে, আমরা চলে যাচ্ছি, আটকাচ্ছি, কোথাও আটকাতে পারছি, হয়তো কিছু জায়গায় আটকাতে পারছি না, কিন্তু চলে আমরা যাচ্ছি। কোনো জায়গায় আপনারা দেখেছেন আমরা ফাঁকা মাঠ পাচ্ছে না। মাঝরাত্রি বেলা হোক, যখন হোক, ওরা বস্তি উচ্ছেদ করতে যাচ্ছে, গরিবের দোকান ভাঙতে যাচ্ছে, লাল পতাকা নিয়ে। আমাদের পার্টির 10-15 জন নয়, 200 জন 300 জন নয়, কয়েক হাজার কমপ্লিট জড়ো হয়ে থাকছে। এটা কি করে হচ্ছে? আমরা আগে থেকে কি করে জানছি যে কখন কোথায় উচ্ছেদ হবে? আমাদের তো জানার কথা নয়। উচ্ছেদ এরকম ভাবে আগে থেকে বলে করে হয় না। উচ্ছেদের নোটিশ আপনারা অনেকে দেখেছেন, নোটিশ দিয়ে দেয় যে অমুক তারিখ অবধি সময় দেওয়া হলো, তার মধ্যে সব দোকান ওখান থেকে সরিয়ে নাও, তার মধ্যে তোমার বাড়ি ভেঙে দাও, যদি ভাঙো দোকান সরাও, ঠিক আছে, মানে তারপরে যে কোনো সময় আমরা ভেঙে দেবো। কিন্তু তাহলে কবে? ধরুন আমি বললাম যে সামনের 20 তারিখের পরে নোটিশ আছে যে এখানে সব দোকান ভেঙে দেওয়া হবে। 20 পরে সেটা 21-এ ভাঙা হবে, না 25-এ, না পরের মাসে ভাঙা হবে, এটা তো বলা থাকে না। সকাল 10টায় ভাঙতে যাবে, নাকি দুপুর 12টায়, না বিকেল 4টায়, না সন্ধ্যে 8টায়, না রাত 2টায়, সে তো বলা থাকে না। তাহলে আমরা কি করে আগে থেকে জেনে যাচ্ছি? ওদের লক্ষ্যই থাকে কিছু না বলে হঠাৎ করে চলে যাবে, বুলডোজার নিয়ে, পুলিশ নিয়ে নামবে, ভাঙবে, 10 মিনিটের মধ্যে ভেঙে বেরিয়ে যাবে, যাতে লোক জড়ো হতে না পারে, বিক্ষোভ দেখাতে না পারে। এটাই ওদের পরিকল্পনা থাকে। তারপরও আমরা যাচ্ছি, তার কারণটা হচ্ছে রেলের ভেতর থেকে, কেন্দ্রের সরকারের দপ্তর থেকে, ভেতর থেকে আমাদেরকে এই খবর দেওয়া হচ্ছে। বড় বড় অফিসাররা, রেলের অফিসার হতে পারেন, আরপিএফ অফিসার হতে পারেন, পুলিশের অফিসার হতে পারেন, অফিসাররা আমাদেরকে গোপনে ফোন করে বলছে যে শুনুন, আমরা যাচ্ছি ওখানে উচ্ছেদ করতে, ভাঙতে, সরকারি চাকরি করি, ওপর থেকে নির্দেশ এসছে, নির্দেশ পালন করতে হবে, আমাদেরকে যেতে হবে। কিন্তু আপনাদেরকে বলছি, মন থেকে যেতে চাই না, মন থেকে কাজ করতে চাই না। আমার নিজেরও একটা পরিবার আছে, আমি একটা সরকারি চাকরি করে আমার পরিবারের পেট চালাচ্ছি, আর একজন মানুষ হয়তো একটা দোকান চালিয়ে নিজের পরিবারকে টানছে। আজকে আমি কি করে তার ভাতের থালা লাথি মারবো? সে আমার কোন শত্রুতা করেছে যে আজকের দিন একজন মানুষ করে কামড়ে খাচ্ছে, তার উপার্জনটাকে শেষ করে দেব? আমার নিজের সন্তান আছে,
আজকে যদি একজন গরিব মানুষের বস্তি ভেঙে, একজন গরিব মানুষের ঝুপড়ি ভেঙে তার ছোট বাচ্চাকে রাস্তায় বসিয়ে দিয়ে আসি, বাড়ি ফিরে আমি নিজের সন্তানের সামনে দাঁড়াবো কি করে? কিন্তু সরকারি চাকরি করি, পেটের দায়ে যেতে হচ্ছে, যাচ্ছি। কিন্তু আপনাদেরকে খবর দিচ্ছি, আগে থেকে আপনাদেরকে খবর দিয়ে রাখলাম, আমরা বুলডোজার নিয়ে যাচ্ছি, আপনারাও লাল পতাকা নিয়ে পৌঁছন, যাতে আপনারা সামনে দাঁড়িয়ে আমাদেরকে আটকে দিতে পারেন। আমরা চাই না আর এক পা এগোতে। আমরা বলছি, এই যে সিস্টেম, ইলেকশন কমিশন হতে পারে, রেল হতে পারে, আইন আদালত হতে পারে, এই গোটা যে ব্যবস্থা আছে, এমন নয় যে গোটা ব্যবস্থা আজকে মোদির পকেটে আছে। যত দিন যাবে ওদের হাত থেকে ব্যবস্থা আরো বেরোবে। মানুষের মধ্যে রাগ যে তৈরি হচ্ছে, এই রাগ যত বাড়বে, সরকারি অফিসার, সরকারি কর্মচারীরাও জানবে যে এই সরকারের সঙ্গে থাকলে ভবিষ্যতে জনগণের ক্ষোভ তাদের উপর আছড়ে পড়বে। তাই এই সিস্টেম মোদির পকেটে থাকছে না, এই সিস্টেম মোদির পকেটে থাকবে না। সবাই একজোট হন, যা হওয়ার হয়ে গেছে। সামনের দিনে লড়াই আমাদেরকে একসঙ্গে লড়তে হবে। আমরা মানুষের ভাতের থালায় টান করতে দেব না, আমরা মানুষকে কাজ হারাতে দেব না। সামনের 2028 পঞ্চায়েত, 29 লোকসভার লড়াই আমরা ঐক্যবদ্ধভাবে একসঙ্গে লড়ে জনগণের সরকার, জনগণের পঞ্চায়েত তৈরি করব। তার জন্য কমিউনিস্ট পার্টিকে শক্তিশালী করুন। আপনাদের সবার কাছে আবেদন রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার। কংগ্রেস 17 ঘোষকে নামখানা এরিয়া বিএনপির পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছিলাম জানাই। এরপর আপনাদের সামনে বক্তব্য রাখবেন, আপনারা সবাই জানেন আমাদের প্রিয় নেতা, যুবের নেতা এবং হাইকোর্ট কাঁপানোর অ্যাডভোকেট কংগ্রেস সায়ন ব্যানার্জি, যে প্রতিটা মানুষের লড়াইতে দেখতে পাচ্ছেন। এই কয়েকদিন আগে বারুইপুরে সেই লড়াই, এই সায়ন ব্যানার্জি এখন বক্তব্য রাখার জন্য আমরা অনুরোধ করছি। কারণ আপনারা জানেন যে এটার সময় অত্যন্ত সুরক্ষা আমাদের কংগ্রেস সায়ন ব্যানার্জি। লাল 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 সায়ন নিচ থেকে করুন, বোঝা যাবে। হ্যালো, আচ্ছা, কমরেড সভাপতি, এখানে নামখানা 7 মাইল বাজার এলাকার আমার সমস্ত ব্যবসায়ী বন্ধুরা যারা আমার কথা শুনতে পাচ্ছেন, পথচলতি মানুষজন, আপনারা কমরেডসরা যারা এখানে এত সংখ্যায় আপনারা এখানে মানুষজন, আমাদের কমরেডসরা, সাধারণ মানুষ সবাই উপস্থিত হয়েছেন। প্রশাসনের অনেক ব্যক্তি এখানে আমি দেখতে পাচ্ছি, তারা এখানে রয়েছেন এবং আমাদের নেতৃত্ব মোনালিসাদি সহ, মৃত্যুঞ্জদা সহ, চন্দনাদি এখানে রয়েছেন। এর আগে আমাদের নেতৃত্বরা এখানে বলেছেন। আমি সবাইকে প্রথমে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এর আগের বক্তারা যে কথা বলেছেন আমি সেই কথার মধ্যে যাব না। আমার প্রথম কথা হচ্ছে, যে মারা গেছে, যে মৃত, যে নেই, যার ফিরে আসার আর কোনো জায়গা নেই, যে কবরে চলে গেছে, যে চিতায় চলে গেছে, তাকে নিয়ে খুব বেশি আর আলোচনা করার দরকার নেই, শেষ হয়ে গেছে। দৈত্যের মতো থেকে তৃণমূল আমাদেরকে 15 বছর ধরে জ্বালিয়েছে, দৈত্যের মতো থেকে মানুষকে জ্বালিয়েছে। বিড়ি খাওয়ার টাকা জুটতো না, তারা 5তলা 6তলা করে বাড়ি করেছে, এই বকখালিতে হোটেল করেছে, মৌসুমীতে রিসর্ট বানিয়েছে, ফলতায় হোটেল বানিয়েছে। হ্যাঁ, কোটি কোটি টাকার সব সম্পত্তি হয়েছে। একটা সময় রাজনীতির মানে ছিল মানুষের জন্য কাজ করা, একটা সময় রাজনীতির মানে ছিল রাজনীতিতে থেকে মানুষের জন্য কাজ করব। পশ্চিমবঙ্গের বুকে যখন আমরা বামপন্থীরা সরকারে ছিলাম, ক্ষমতায় ছিলাম, যখন দায়িত্বে ছিলাম, তখন যারা ডানপন্থী রাজনীতি করতেন, এমনকি তারাও এই দুর্নীতি করানোর স্পর্ধা কোনোদিন পাননি। তখন তারাও পঞ্চায়েত চালিয়েছেন। আমরা যখন সরকার চালিয়েছি সেই সময়তে কোনো না কোনো ডানপন্থী দল, সেই সময় কংগ্রেস হতে পারে, সেই সময় তৃণমূল কংগ্রেস হতে পারে, বিজেপি ছিল না, কেউ না কেউ পঞ্চায়েত চালিয়েছে, জেলা পরিষদ জিতেছে, সমিতিতে জিতেছে, পৌরসভায় জিতেছে, কর্পোরেশনে জিতেছে।
আমরা যতদিন সরকারে ছিলাম, বামপন্থী দল সরকারে ছিল, কিন্তু ডানপন্থী দল পৌরসভা চালিয়েছে, পঞ্চায়েত চালিয়েছে, এক পয়সা দুর্নীতি করবার সাহস কারণ হয়নি। কেবলমাত্র লাল ঝান্ডা যেদিনকে দুর্বল হয়ে গেল, লাল ঝান্ডা যেদিনকে দুর্বল হয়ে গিয়ে তাদের সংখ্যা কমে গেল, সরকার থেকে চলে এলো, সেই দিন থেকে পশ্চিমবাংলার বুকে নতুন শিল্প তৈরি হলো। শিল্পের নাম হলো তোলাবাজি। যে যত বড় নেতা সে তত বড় তোলাবাজ। 2018 সালের পঞ্চায়েত ভোট শতরূপদা বলবার সময় বলছিল, দেবুদাস উষারারি দাস কাকদ্বীপে পঞ্চায়েত ভোটের আগের দিন জ্বালিয়ে পুড়িয়ে খুন করে দেওয়া হলো। 2018 সাল দক্ষিণ 24 পরগনা জেলার একটা বড় অংশে ক্যান্ডিডেট দিতে দিল না, প্রার্থী দিতে দিল না। কি না, মানুষের জন্য উন্নয়ন করতে হবে। কেমন উন্নয়ন? 100 দিনের কাজের দুর্নীতি উন্নয়ন। কেমন উন্নয়ন? সরকারি প্রকল্পের টাকা ঝেড়ে দাও, মানুষকে বাড়ি বানানোর জন্য যে স্কিম করবে সেই স্কিম থেকে লাখ লাখ টাকা নাও, মানুষের জমি বাড়ি তার উপর অত্যাচার করে লিখিয়ে নাও। সব করতে করতে গতবারের যে সরকার ছিল সেই সরকার মানুষের কাছ থেকে গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। আপনারা যদি লক্ষ্য করে থাকেন, ভালো করে খেয়াল করুন, গতবারের সরকারের আমলে নেতারা হয়ে গেছিল এলাকার দুষ্কৃতী গুন্ডা। যে যত বড় গুন্ডা সে তত বড় তোলাবাজ, সে তত বড় নেতা। যে যত বড় তোলাবাজ সে তত বড় নেতা, সে তত বড় পদে জিতেছে। আজকে চোখ খুলে তাকিয়ে দেখুন, সেই লোকগুলোই টপ টপ করে সেই তৃণমূল থেকে গিয়ে আজকে বিজেপির ঝান্ডাটা ধরে আমার মানুষের জন্য কাজ করবো বলে রুদালি গাইছে। আমরা বলছি, মানুষের জন্য যদি কাজ করতে হয়, তার জন্য মানুষের টাকা মেরে মানুষের কাজ করতে হয় না। মানুষের কাজ করতে গেলে কাঁধে লাল ঝান্ডা আর মনে সৎ সাহস থাকতে হয়, আর মানুষের জন্য ভালোবাসা থাকতে হয়, মানুষের জন্য বিশ্বাস থাকতে হয়, মানুষের পাশে থাকতে হয়। যারা মানুষকে চুষে আর মানুষের মধ্যে হিন্দু মুসলমানের নামে দাঙ্গা লাগিয়ে দেয়, তারা আজ যাই হোক মানুষের প্রেমী নয়, তারা মানুষের শত্রু। এ শত্রু আগে ছিল তৃণমূল, এখন হয়েছে বিজেপি। 27 লক্ষ মানুষের নাম এসআইআরে বাদ এখন আজকের দিনে। আমি আপনাদেরকে যত দূর অব্দি আমার মাইকের আওয়াজ গিয়ে পৌঁছচ্ছে, এই 7 মাইল বাজার এলাকায় এসআইআর যেদিনকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছিল, মুখ্যমন্ত্রীর নাম ছিল মমতা ব্যানার্জি। এসআইআর যেদিনকে শুরু হয়েছিল, আমরা সিপিআইএম বলেছিলাম এসআইআর এর নাম করে গরিব পিছিয়ে পড়া মানুষকে আমরা ভোটার তালিকার বাইরে যেতে দেব না। তার জন্য আমাদেরকে রাস্তায় আন্দোলন করতে হতে পারে, তার জন্য আমাদেরকে জেলে যেতে হতে পারে, তার জন্য আমাদেরকে আদালতে যেতে হতে পারে, যা খুশি করবো, কিন্তু মানুষকে আমরা এই অসুবিধার মধ্যে পড়তে দেব না। আমরা যখন এই লড়াই লড়ছি, আমরা যখন এই আন্দোলন করছি, হঠাৎ করে জানুয়ারি মাসে দিল্লিতে প্রচন্ড ঠান্ডা পড়ে, দেখলাম কালো শাল জড়িয়ে একজন ভদ্রমহিলা চলে গেলেন দিল্লিতে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী গেলেন কালো একটা শাল জড়িয়ে, সুপ্রিম কোর্টের সামনে দাঁড়িয়ে ইজি বিজি হিজি করে কিসব একটা বললেন। পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম ঝাঁপিয়ে পড়ল, বললো এই তো পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের মসিহা, পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদেরকে বাঁচানোর জন্য দিল্লিতে ছুটে গেছেন মুখ্যমন্ত্রী। গোটা ভারতবর্ষে কারোর হিম্মত হয়নি, গোটা ভারতবর্ষে কারোর ক্ষমতা হয়নি এসআইআর এর বিরুদ্ধে লড়বার। একা নাকি শেরনির মতো মমতা ব্যানার্জি লড়ছেন। আমরা জানতাম আসলে কি হতে চলেছে, কিন্তু কিছু কিছু সময় জানলেও বললেও আমরা বিশ্বাস করাতে পারি না। তাই জন্য কিছু বিষয় সময়ের উপরে ছেড়ে দিতে হয়। মমতা ব্যানার্জি গেছিলেন এবছরের জানুয়ারি মাসে সুপ্রিম কোর্টে, আর তার আগে এই লাল ঝান্ডার দল করা, সিপিআইএম এর দল করা মোস্তারি বানু মুর্শিদাবাদে বাড়ি। সেই মোস্তারি বানু পিছিয়ে পড়া অঞ্চলের একজন মহিলা, তিনি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন এসআইআর এর মানুষের পাশে দাঁড়ানোর জন্য, যে এইভাবে অবৈধভাবে আপনি নাম কাটতে পারেন না। এসআইআর এর মামলা করেছিলেন সুপ্রিম কোর্টে, কিন্তু মিডিয়া সেদিন দেখিয়েছিল মমতা ব্যানার্জি এসআইআর এর বিরুদ্ধে লড়াই করছে। আজকের দিনে দাঁড়িয়ে 27 লক্ষ মানুষের নাম এসআইআর এ বাদ হয়ে রয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে মানুষ দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে, বিডিও অফিস, ডিএম অফিস, এসডিও অফিসে ঘুরে বেড়াচ্ছে। আমরা কেবল একটাই কথা জানতে চাই, সেদিন গায়ে কালো শাল জড়িয়ে যিনি মসিহা সাজতে চেয়েছিলেন, তিনি আজকে কোথায়? ভাইপোকে কোলে নিয়ে কালীঘাট তৃণমূল আর বালিশাটা তৃণমূলের মধ্যে দাঁড়িয়ে টানাটানি করছেন। আর 27 লক্ষ মানুষের কাছে লাল ঝান্ডা এখনো রয়েছে, লাল ঝান্ডা থাকবে।
কিছু অসভ্য হিংস্র বর্বর মানুষ কিছু মানুষের নাম কেটে দিয়ে উল্লাসিত হচ্ছে, বলছে ওই তো তোর নাম কেটে দিয়েছি। 14 গোষ্ঠী জন্মালো ভারতবর্ষে, 14 গোষ্ঠী ধরে রইল এই মাটিতে, এই মাটিতে খেলো, এই মাটিতে পড়লো, এই মাটিকে ভালোবাসলো, এই মাটিতে বড় হলো, এই মাটিতে চিতায় ছিল, এই মাটিতে কবরে ছিল, এই মাটির চিতায় উঠে এই সেই চিতার ভস্যে গঙ্গার সাথে মিশিয়ে দেওয়া হলো সেই চিতার ভস্য। আর সেই ব্যক্তিকে আজকে তুমি বলতে চাইছো সে ভারতবর্ষের নাগরিক নয়। তুমি কেন্দ্রের সরকার, তুমি রাজ্যের সরকার, তোমার কাছে নির্বাচন কমিশন আছে, তোমার কাছে সব রয়েছে, তুমি সব কিছুকে নিয়ে সংবিধানকে অবজ্ঞা করে তুমি আজকে মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো। মনে রেখো, মানুষ তোমাকে জিতিয়েছিল, তুমি মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো। এই যুদ্ধে মানুষ তোমাকে হারাবে, আর এই হারানোর লড়াইতে লাল ঝান্ডা পাশে থাকবে। আমার নাম সায়ন ব্যানার্জি, আমি 1993 সালে জন্মেছি। আমি জন্মানোর পরে আমার মা আমার বাবা দুজনেই কাজে ব্যস্ত থাকতেন, তাই জন্য তারা দুজনে ছোটবেলায় আমাকে বড় করতে পারেননি। আমি জন্মানোর পরে আমি কোলে পিঠে বড় হয়েছি, যার কাছে এসেছি আমার ছোট মাসি, আমার মায়ের ছোট বোন। আমি আমার মায়ের ছোট বোন, আমার সেই ছোট মাসির কাছে জন্মানোর 3 বছর অবধি তার কাছে বড় হয়েছি। সে আমাকে নিজের হাতে খাইয়েছে, পড়িয়েছে, যত্ন করেছে, আমাকে বড় করেছে। 2026 সালের ভোটে আমি সায়ন ব্যানার্জি SIR-এ আমার নাম উঠেছে। 1993 সালে আমি জন্মেছি। 2026 সালের ভোটে 1993 সালে জন্মানো সেই শিশু যার কোলে বড় হয়েছিল তার সেই ছোট মাসির নাম আর ওঠেনি। আমি সায়ন ব্যানার্জি, আমি যার কোলে বড় হয়েছি তার মামলা এখন হাইকোর্টে গিয়ে করে বোঝাচ্ছি ও এদেশের নাগরিক। মানুষকে নিয়ে ছেলেখেলা করছেন, মানুষকে নিয়ে ছেলেখেলা করছেন। মানুষকে ডিভোটার করে দিয়ে আপনি তার নাগরিকত্বকে প্রশ্ন করতে চাইছেন। ভোটার লিস্টে কে নাম তুলেছে? আমি। ভোটার লিস্টে কে নাম তুলেছে? CPM এর নেতা। ভোটার লিস্টের নাম তুলেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন যখন ভোটার লিস্টের নাম তুলছিল তখন তোমার টনক নড়েনি, আজকে এতদিন পরে হঠাৎ করে তোমার টনক নড়েছে। তাই আজকে আমরা আপনাদের সামনে আবারও বলছি, ভোট মিটে গেছে। এই মঞ্চতেই আমার ধারণা 3 জন বিধানসভার পরাজিত প্রার্থী বসে আছে, যারা বিধানসভায় যেতে পারেনি, যারা হেরে এখানে বসে রয়েছে। সামনে নির্বাচন নেই, তাও আপনাদের কাছে আমরা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, কথা দিয়ে যাচ্ছি, যারা এদেশের নাগরিক, এদেশে জন্মেছেন, এদেশে খেয়েছেন, এদেশে পড়েছেন, এতদিন ধরে ভোট দিয়েছেন, সেই 27 লক্ষের মধ্যে যদি আপনার নাম থেকে থাকে, ভয় পাবেন না। রাজ্য হোক বা কেন্দ্র হোক, আপনার পাশে আমরা দাঁড়াবো, লাল ঝান্ডা দাঁড়াবে, এই লড়াই আমরা লড়বো। একটা লোক দেখানো ট্রাইব্যুনাল করেছে সুপ্রিম কোর্টে মামলা করবার পরে। ট্রাইব্যুনালের কাজ কি? ট্রাইব্যুনালের কাজ হচ্ছে যদি নাম বাদ যায় ট্রাইব্যুনালে গিয়ে অ্যাপ্লাই করতে পারবো, ট্রাইব্যুনাল শুনানি করবে। SIR এর ট্রাইব্যুনালগুলোর অবস্থা হয়েছে তৃণমূলের পার্টি অফিসের মতো, ধূপ ধুনো দেওয়ার মতো লোক নেই। SIR এর ট্রাইব্যুনাল আর তৃণমূলের পার্টি অফিস দুটোই এখন সমান, খুলে বসার লোক নেই, ধূপ দেওয়ার লোক নেই। কোথায় যাবে 27 লক্ষ মানুষ? ট্রাইব্যুনালে হাজার হাজার লাখ লাখ মামলা পড়ে আছে, কে মামলা শুনবে কেউ জানে না, কার কাছে মামলা করবে কেউ জানে না। হাজারে হাজারে ভোট লোক দেখছি এখন হাইকোর্টে যাচ্ছে, গিয়ে বলছে দাদা যা হোক করে একটা ট্রাইব্যুনালকে অর্ডার করুন যে ট্রাইব্যুনাল যাতে তাড়াতাড়ি মামলা শোনে। এত লোক হাইকোর্টে চলে গেছে, হাইকোর্টের জাজ বলছে পুজোর আগে আমি আর এই মামলা শুনবো না। কোথায় যাবে মানুষ? মানুষকে নিয়ে ছেলেখেলা করছে রাষ্ট্র ব্যবস্থা, মানুষকে নিয়ে ছিলিমিলি খেলছে তুমি নির্বাচন কমিশন, মানুষকে নিয়ে তুমি ছিলিমিলি খেলার চেষ্টা করছো কেন্দ্রের সরকার। জেনে রেখে ইতিহাস সাক্ষী আছে, গোটা বিশ্বে অনেক বড় বড় তাবর মাতব্বররা জন্মেছে, যারা মানুষের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে গ্রহণ করেছে, যারা মানুষের বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করেছে, যারা মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আর ইতিহাস এরও সাক্ষী আছে, যারা মানুষকে যুদ্ধ ঘোষণা করে, মানুষ একত্রিত হয়ে তাদেরকে সেই মাটিতেই পরাজিত করে। ইতিহাসের পুনরাবৃত্তি আবার হবে পশ্চিমবাংলায়, আবার হবে এই ভারতবর্ষে।
বিজেপি ক্ষমতায় এসছে আজকে কয়েক মাস হলো, আসার সাথে সাথে একটা বিল নিয়ে চলে আসলো, বিলের নাম গুন্ডা দমন আইন। সে বিলে হাত তুলেছে একজন, তার নাম অর্জুন সিং, যে সবচাইতে বড় গুন্ডা। অর্জুন সিং হাত তুলে বলছে হ্যাঁ হ্যাঁ পশ্চিমবঙ্গে গুন্ডা দমন আইন পাস হোক, যার নামে সবচাইতে বেশি মামলা রয়েছে, সে বলছে গুন্ডা দমন আইন করতে হবে। অনুব্রত মণ্ডল তৃণমূলের সবচাইতে বড় 420 গুন্ডা, সে এখন আবার বিজেপির বদান্যতায় গতকাল এবং গত প্রেম দেখিয়ে ফেলেছে। বাপি হালদার আপনার এলাকার সাংসদ ছিল, তাই তো এখনো আছে, মথুরাপুরের সাংসদ। এই তো এই সাগর তো মথুরাপুরের মধ্যে পড়ে। হ্যাঁ, বিজেপিকে হারানোর জন্য ভোটের লাইনে দাঁড়িয়ে তৃণমূলে টিপেছিলেন তো অনেকে। হ্যাঁ, জোরে বলুন না, খারাপ লাগার কি আছে? টিপেছিলেন বলতে হবে, হ্যাঁ দিয়েছিলাম। হ্যাঁ, এখন পাল্টা ও কেমন টিপে দিল বলুন, কেমন লাগলো? হ্যাঁ, বিজেপিকে হারানোর জন্য তৃণমূলকে ভোট দিয়ে জিতিয়েছিলেন বাপি হালদারকে, আর বাপি হালদার এখন এনসিপিআই নামক দল খুলে 20 জন সাংসদ মিলে গিয়ে বিজেপির সবচাইতে বড় কেন্দ্রীয় সরকারের শরিক দল হয়েছে এখন, যে তার নাম এনসিপিআই বা কলমের তৃণমূল কংগ্রেস। আমরা বলেছিলাম তৃণমূল যেদিন ক্ষমতা থেকে চলে যাবে, তৃণমূলের পার্টি অফিসে ধূপ দিয়ে দেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না। আজকে চোখ খুলে তাকিয়ে দেখুন, আপনারা বাপি হালদারকে জিতিয়েছিলেন তৃণমূলের ঝান্ডায়, আজকে তৃণমূলের ঝান্ডা দিয়ে বাপি হালদারকে বিজেপির বুট মালিশ করছে। এসব ইতিহাসে অনেক বড় বড় মন্তব্য এসছে আর চলে গেছে, ইতিহাস কাউকে মনে রাখে না। গুন্ডা দমন আইনের মানে কি? সুপ্রিম কোর্ট বলছে তাড়াতাড়ি জামিন দাও, বেশি দিন জেলে রেখো না, ট্রায়াল করে সে দোষী না নির্দোষ তা দেখো। আর পশ্চিমবাংলার শুভেন্দুবাবু সরকার বলছে না, নতুন আইন এনেছি, গুন্ডা দমন আইন। তার মানে কি, সরকারের যদি মনে হয় আপনি গুন্ডা, আপনাকে যদি ডিটেন করে 1 বছর অবধি বিনা ট্রায়ালে কোনো জামিন ছাড়া আপনাকে জেলের মধ্যে পুরে রাখতে পারে 1 বছর অবধি। আমার মাইকের আওয়াজ যদি কোনো বিজেপির কর্মীর কান অবধি গিয়ে পৌঁছয়, বন্ধু আপনাকে বলছি, আপনাকে, আমার মাইকের আওয়াজ যদি বিজেপির সমর্থকের কান অবধি গিয়ে পৌঁছয়, বন্ধু তোমাকে বলছি, যে কোনো ডানপন্থী দক্ষিণপন্থী দলে গোষ্ঠীকন্দল হয়, এই পঞ্চায়েত ভোট আসছে, বিজেপি নিজেদের মধ্যে মারপিট করবে কে টিকিট পাবে তার জন্য। জেনে রেখো তুমি বন্ধু, যার কাছে ক্ষমতা থাকবে আর যার কাছে ক্ষমতা থাকবে না, সেই বিজেপির লোক নিজের দলের লোককে ওই গুন্ডা দমন আইনের মধ্যে দিয়ে 1 বছর জেল কাটাবে, শুধু নিজে পঞ্চায়েতের প্রার্থী হওয়ার জন্য। এ সময়ের অপেক্ষা মিলিয়ে নেবেন আমার কথা। 1 বছর ধরে নাকি একটা লোক জেল খাটবে, তার নাকি কোনো রকম কোনো ট্রায়াল হবে না, সে দোষী না সে নির্দোষ কেউ নাকি জানতে পারবে না 1 বছর ধরে। গুন্ডা দমন আইন, আমরা বলছি এটা গুন্ডা দমন আইন নয়, আসলে এটা বিরোধী দমন আইন। বিরোধী দমন আইন মানে লাল ঝান্ডা দমন আইন। তার কারণ তুমি সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবে না, তুমি সরকারের ভুলকে ভুল বলতে পারবে না, তুমি সরকারের অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় যদি তুমি নেমেছো, গুন্ডা দমন আইন দিয়ে তোমাকে তুলে 1 বছরের মধ্যে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। আমরা কেবলমাত্র শুভেন্দুবাবুকে একটাই কথা বলতে চাই, শুভেন্দুবাবু আপনার কাছে এখন বিধায়ক আছে, আপনি আপনার বিধায়কের আস্ফালন দেখিয়ে গুন্ডা বিরোধী আইন পাশ করিয়ে বিধানসভার অভ্যন্তরে আপনি বিরোধীদেরকে চোখ রাঙাতেই পারেন, আপনি মনে করতেই পারেন লাল ঝান্ডাকে চোখ রাঙিয়ে দিয়ে গুন্ডা দমন আইন দেখিয়ে আপনি হয়তো চুপ করিয়ে দেবেন। ইতিহাসের পাতা খুলে দেখুন, হিটলার থেকে মুসলিনি, আপনার বাপ ঠাকুর দ্বারা যারা দেশের বিভিন্ন প্রান্তে বিশ্বের বিভিন্ন প্রান্তে লাল ঝান্ডাকে এইভাবে পায়ের তলায় ফেলতে চেয়েছে, ইতিহাস তাদেরকে আস্থা করে ছুড়ে ফেলে দিয়েছে। শুভেন্দুবাবু আপনার সরকারকে আজ নয়তো কাল একইভাবে আপনাকে আস্থা করে যেতে হবে। মানুষ আপনাকে ভোট দিয়েছিল তৃণমূলের অপশাসন থেকে বাঁচবার জন্য, আপনি গুন্ডা দমন আইন নিয়ে এসে এখন বিরোধীদেরকে দমন করতে চাইছেন। বাংলার মানুষ আপনাকে এই কারণে ভোট দেয়নি। প্রশ্ন করবো না আজকে, জানতে চাইবো না। আমার মাইকের আওয়াজ যত দূর অব্দি গিয়ে পৌঁছচ্ছে, আপনাকে বলছি, আপনি হয়তো শেষবারের ভোটে বিজেপিকে ভোট দিয়েছেন, আরে ভোট না দিলে বিজেপি জিতলো কি করে? আপনি হয়তো বিজেপিকে শেষবার ভোট দিয়েছেন তৃণমূলের থেকে বাঁচবার জন্য, কিন্তু 2 মাসের মধ্যে বিজেপির কঙ্কাল ভেতর থেকে বেরিয়ে এসছে, আর বিজেপি বুঝিয়ে দিচ্ছে তৃণমূল যা ছিল বিজেপি হয়েছে এখন তার দ্বিগুণ। তাই আমরা বলছি গুন্ডা দমন আইনের বিরুদ্ধে আমরা লড়বো, রাস্তায় লড়বো, আদালতে লড়বো। ও বিধানসভায় গায়ের জোরে বিল পাস করিয়েছে, আদালতে লড়ে আর রাস্তায় লড়ে ওই
আইনকে আবার প্রত্যাহার করাবো, এই কাজের চ্যালেঞ্জ দিয়েছে লাল ঝান্ডা। 3টি কৃষি আইনের ক্ষেত্রে আমরা করেছিলাম, এবারেও আমরা করব। আমি আপনাদেরকে খালি যে কথা বলতে চাই, লায়েক আলীকে ধরে জেলের মধ্যে পুড়ে দিল কেন? বাড়াইপুরে সূর্যপুরে একটা 9 বছরের বাচ্চা ফুটফুটে মেয়েকে ধর্ষণ করে খুন করে পুকুরের মধ্যে পুঁতে দেওয়া হলো। শুধু আমার কথা নয়, মোবাইল খুলুন, ভিডিও ঘুরে বেড়াবে। ভিডিওতে দেখা যাচ্ছে বাড়ির লোক যাদের যাদের নামে অভিযোগ করেছে, পুলিশ তাদেরকে পোস্টে নিয়ে গেছে। নিয়ে গিয়ে পুলিশ মুজরা দেখার মতো করে বসে আছে খাটের ওপর, আর অপরাধীরা নিচে বসে যেন সেই যেমন খুশি তেমন সাজের মতো করে নাটক করছে, আর পুলিশগুলো ওপরে বসে বসে দেখছে। ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে, সেই ছোট্ট মেয়েটি কোথায় কেউ জানে না। পুলিশ তুলে নিয়ে গিয়েছিল, পুলিশ তারপর ছেড়ে দিল। দেখা গেল এলাকার বিজেপির নেতা তার পিঠে হাত রেখে টোটোয় করে নাকি তাকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছে। মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, একটা 9 বছরের মেয়েকে। 12 ঘন্টা কেটে যাওয়ার পরে সূর্যপুরের মানুষ যখন রাস্তায় নামলেন, তখন পুলিশ বাধ্য হলো একজন অভিযুক্তকে সাথে নিয়ে গিয়ে সেখান থেকে ডেড বডিটাকে তুলে নিয়ে আসবার। তার সাথে সাথে গণপিটুনিতে একজন মানুষের মৃত্যু হলো। সেই মৃত্যু দুঃখজনক, আমরা গণপিটুনিকে সমর্থন করি না, এ কথা বলবার ক্ষমতা কেবল আমাদের আছে। কিন্তু আমাদের কাছে প্রশ্ন খুব সহজ, যে প্রভাস মণ্ডল গ্রেপ্তার হওয়ার পরে সবচাইতে বেশি মুখ খুলছিল, যে প্রভাস মণ্ডল মুখ খুলে বিজেপির 2জন নেতার নাম বলল মিডিয়ার সামনে, যে প্রভাস মণ্ডল সকাল থেকে বিকেল মিডিয়ার সামনে গড় গড় করে একটা হাঁক দেওয়ার পরেই সব ঘটনা চচ্চর করে বলে দিল, সেই প্রভাস মণ্ডলকে নাকি পুলিশ রাত 12:30টার সময় ঘটনার পুনর্নির্মাণ করতে নিয়ে গেছিল সেখানে। আর সেই প্রভাস মণ্ডল নাকি পুলিশের কাছ থেকে বন্দুক নিয়ে পুলিশকে গুলি করেছে, তারপর নাকি পুলিশ 2টো গুলি করেছে, তাতে নাকি তার এনকাউন্টার হয়ে গেছে। আমি কেবল আপনাদের কাছে একটাই কথা জানতে চাই, আচ্ছা 9 বছরের বাচ্চা মেয়েকে 4 জন মিলে ধর্ষণ করবার জন্য তুলে নিয়ে গিয়েছিল, নাকি 4 জন তুলে নিয়ে গিয়েছিল নারী পাচার করবার জন্য? কিন্তু আজকে রাত জানবো কি করে ধর্ষণ না নারী পাচার? তার কারণ মূল যে মুখ্য ছিল তাকে এনকাউন্টার করে আজ থেকে 8 দিন আগে মেরে ফেলে দিয়েছে এ রাজ্যের পুলিশ, শুভেন্দু বাবুর পুলিশ। এক অংশের মানুষ দেখলাম তাকে আবার উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আমি আপনার কাছে জানতে চাইছি, আপনাদের কাছে জানতে চাইছি, প্রতিবাদ করব না, আন্দোলন করব না, 100 বার করব, 1000 বার করব? শুভেন্দু বাবু দাঁড়িয়ে বলে দিলেন যে ব্যক্তি গণপিটুনিতে মৃত্যু হয়েছে সে ব্যক্তি নির্দোষ। কিভাবে জানলেন শুভেন্দু বাবু? এই একই কাজ তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করতেন। তদন্ত হওয়ার আগে নিজের মতো তদন্ত করে দিতেন, নিজের মতো তদন্ত করে কে দোষী আর কে নির্দোষ সে কথা শুভেন্দু বাবু বলে দিতেন। আসলে পশ্চিমবাংলার মানুষ হয়তো ভুলে গিয়েছিল, আপনি শুভেন্দু বাবু, আপনি তো মমতা ব্যানার্জির পাঠশালা, মমতা ব্যানার্জির তালির চেলা, তাই জন্য আপনি ওনারই ভাবশিষ্য হিসেবে ওনার ভাবধারাকে এগিয়ে নিয়ে যাবেন। সেই কারণে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল আপনি সেই পরিবারের পাশে দাঁড়িয়ে 25 লক্ষ টাকা তুলে দিলেন, আর যে ধর্ষিতা হয়ে খুন হয়েছে তার হাতে আপনি, তার পরিবারের হাতে আপনি 9 লক্ষ টাকা তুলে দিলেন। এ কেমন বিচার? আর এ বিচারের বিরুদ্ধে রাস্তায় নামবো না? এ বিচারের বিরুদ্ধে দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করবো না? 100 বার করবো, 1000 বার করবো। লাখ লাখ লায়কারি তৈরি রয়েছে, হাজার হাজার লায়ক তৈরি রয়েছে, আপনার ক্ষমতায় কুলাবে না, আপনি জেলে জায়গা দিতে পারবেন না। কিন্তু যতদিন আপনি অপরাধকে এইভাবে ধামাচাপা দিতে চাইবেন, যতদিন আপনি অপরাধীদের পাশে দাঁড়াবেন, ততদিন লাল ঝান্ডা এই একইভাবে প্রতিবাদী হয়ে নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবে। তার জন্য যদি জেল খাটতে হয় জেল খাটবে, জেলের ভয়ে আমাদেরকে আর যাই হোক আপনারা দেখাবেন না। আমি আপনাদেরকে ভাববার জন্য জিজ্ঞাসা করছি, নিজেদের কাছে প্রশ্ন করুন তো, লায়েককে গ্রেপ্তার করলো কবে? 13 তারিখ। ঘটনা ঘটেছে কবে? 6 তারিখ।
আগে 3টে এফআইআর হয়েছে, তারপরে এফআইআর হলো কবে? 12 তারিখ। কেন? শুভেন্দু বাবু 11 তারিখ এসে এলাকায় বলে গেলেন। এলাকায় বলে আপনি কি করলেন? গোটাটাকে হিন্দু মুসলমান করে দেওয়ার চেষ্টা করলেন। আর মাঝখান থেকে সেই খুন দর্শনের ঘটনা আস্তে আস্তে হিন্দু মুসলমানের ঘটনায় আপনি পরিণত করে দিলেন। তাই আমরা আপনাদেরকে বলছি, এত মানুষ এখানে জড়ো হয়েছেন, জেনে রাখুন লায়েক আলীর এই মামলা মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে সাজানো হয়েছে। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে সাজানো মামলায় আমাদের কর্নেল লায়েক আলীকে গ্রেপ্তার করা হয়েছে। বিজেপি চ্যালেঞ্জ করেছে, নেতারা চ্যালেঞ্জ করেছে, মন্ত্রীরা চ্যালেঞ্জ করেছে, মুখ্যমন্ত্রীর দপ্তর চ্যালেঞ্জ করেছে, বিজেপির মিডিয়া চ্যালেঞ্জ করেছে। আমরা বলছি তোমরা সবাই একদিকে আর আমরা একদিকে। তোমরা লায়েককে 27টা কেস দিয়েছো, 27 দিনের মধ্যে লায়েককে বের করে এনে কাঁধে লাল ঝান্ডা ধরিয়ে আবার ওকে রাস্তায় দাঁড় করাবো। আমরা চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আমরা এত সহজে এই লড়াই ছেড়ে দেব? আমি আপনাদেরকে ভাববার জন্য অনুরোধ করছি। গঙ্গাসাগর মেলা 34 বছর বামফ্রন্ট সরকার। আচ্ছা বলুন তো, 34 বছর বামপন্থীদের সরকার ছিল, আমরা কোনোদিন গঙ্গাসাগর মেলা নিয়ে রাজনীতি করেছি? তখন কি গঙ্গাসাগর মেলা বন্ধ হয়ে গিয়েছিল? কপিল মুনির আশ্রম কি বন্ধ হয়ে গিয়েছিল? সেই সময়তে গঙ্গাসাগর মেলা নিয়ে কি আমরা রাজনীতি করেছিলাম? আমরা কোনোদিন ধর্ম নিয়ে রাজনীতি করিনি। 34 বছরে 34খানা গঙ্গাসাগর মেলা হয়েছে, 34 বছরে 34 বার দুর্গাপুজো হয়েছে, 34 বছরে 34 বার ঈদ হয়েছে, 34 বার মহরম হয়েছে। কিন্তু জ্যোতি বোস বা বুদ্ধদেব ভট্টাচার্যকে কোনোদিন হিন্দু মুসলমান সেজে রাজনীতি করতে হয়নি। কারণ আমাদের কাছে রাজনীতি মানে মানুষকে ভালো রাখো, চাকরি দাও, পেটে খাবার দাও, রোজগার দাও, মা বেটিদেরকে আশ্রয় দাও, মাথা উঁচু করে বাঁচবার জন্য ছাদ দাও। এটাই তো রাজনীতি। আর আজকে বিজেপি তৃণমূলের দয়ে গোটা পশ্চিমবাংলাটাকে হিন্দু মুসলমানের যৌতুগৃহতে পরিণত করতে চাইছে। এই যৌতুগৃহের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের এই লড়াই, আর এই লড়াই লড়বার চ্যালেঞ্জ গ্রহণ করেছি আমরা। কে লড়বে এই লড়াই? বিজেপির বিরুদ্ধে এই লড়াই কে লড়বে? রাজ্য সরকার, কেন্দ্র সরকার। এই বিজেপি ক্ষমতায় আসবার আগে বলেছিল এই তৃণমূলকে দেব না সাথে, তৃণমূলকে জেলে পাঠাবো। এই বাপি হালদারের বিরুদ্ধে এত মামলা, এই বাপি হালদারের বিরুদ্ধে এত গল্প দিল বিজেপি, সেই বাপি হালদার এখন বিজেপির সঙ্গী হয়ে গেল। আমরা প্রশ্ন করব না? আমরা জানতে চাইব না? এই বিজেপি আজ থেকে কয়েক মাস আগে অব্দি যে মদন মিত্র, যে অনুব্রত মণ্ডলের দিকে আঙুল তুলল, সে আজকে বিজেপির সবচাইতে কাছের মানুষ হয়ে গেল। তাই আমরা বলেছিলাম আসলে এ দুই হচ্ছে আরএসএস এর প্রোডাক্ট। আরএসএস তৈরি করেছিল তৃণমূলকে, আরএসএস তৈরি করেছিল বিজেপিকে। 1998 সালে কংগ্রেস ভেঙে আরএসএস তৈরি করেছিল তৃণমূল কংগ্রেসকে। আর আজকে সেই আরএসএস এর মাথায়, আরএসএস এর ছাদের তলায় তৃণমূল আর বিজেপি মিলেমিশে একাকার হয়ে গেছে। তাই হকারদের পাশে হোক, এসআইআর এ ক্ষতিগ্রস্ত মানুষের পাশে হোক, বেকার যুবকের পাশে হোক, সাধারণ মানুষের পাশে হোক, সংবিধান বাঁচানোর জন্য হোক, সুন্দরবন এলাকা বাঁচানোর জন্য হোক, এই এলাকা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হোক, এই লড়াই কে লড়বে? বিজেপির বিরুদ্ধে বিরোধী কোথায়? আমার আওয়াজ যদি আপনার কান অব্দি গিয়ে পৌঁছে, গণতন্ত্রের শাসক দলের যেমন প্রয়োজনীয়তা আছে, গণতন্ত্রের শাসকের যেমন দরকার আছে, গণতন্ত্রের বিরোধী দলেরও দরকার আছে। সংবিধানের যে গণতন্ত্র, সেই গণতন্ত্রে একজন শাসক দলের যেমন দরকার, সেই গণতন্ত্রে একটা বিরোধী দলেরও দরকার। এ রাজ্যের মানুষ শাসক দল হিসেবে বিজেপিকে ভোট দিয়েছিল আর বিরোধী দল হিসেবে তৃণমূলকে ভোট দিয়েছিল। কিন্তু 80টা তৃণমূলের বিধায়ক সে এখন বিজেপির সাথে এই একই সুপুরি গাছের পাতায় পেছন পেছন টানতে টানতে একই সাথে বিজেপির পার্টি অফিসে ঢুকে গেছে। তাই পশ্চিমবাংলার বুকে সিপিআইএম এর একমাত্র বিধায়কের নাম হতে পারে মোস্তাফিজুর রানা বিধানসভার অভ্যন্তরে, কিন্তু গোটা পশ্চিমবাংলা জুড়ে সংবিধান মেনে গণতন্ত্রের জন্য, সুষ্ঠু গণতন্ত্রের জন্য যদি প্রকৃত কোনো বিরোধী রাজনৈতিক দল থাকতে হয়, তা একমাত্র লাল ঝান্ডা সিপিআইএম আছে। আমি আপনাদেরকে অনুরোধ করছি, হয়তো আপনি আমাদের মিছিলে আগে কখনো আসেননি, হয়তো আপনি আমাদের থেকে অনেক কাল দূরে দূরে থেকেছেন, কিন্তু বিশ্বাস করুন ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানে একটা শাসকের যেমন প্রয়োজনীয়তা, সেই সংবিধানে একটা বিরোধী দলেরও তেমন প্রয়োজনীয়তা আছে। আসুন
আপনারা যারা মনে করছেন বিরোধী যেভাবে বিজেপি যেভাবে রাজ্যটাকে চালাতে চাইছে, যেভাবে মানুষে মানুষে ভাগ করছে, যেভাবে তৃণমূলের এই জালি লোকগুলোকে আবার গিয়ে বিজেপিতে নেতা করে দিচ্ছে, এই সব কিছুর বিরুদ্ধে যদি আপনি লড়তে চান, এসআইআরে প্রতারিত মানুষের পাশে যদি আপনি দাঁড়াতে চান, যদি মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে চান, লাল ঝান্ডা ছাড়া কাকদ্বীপের মাটিতে, নামখানার মাটিতে, সাগরের মাটিতে আর অন্য কোন ঝান্ডা সেই বিরোধী কাজ করতে পারে না। তেভাগার মাটি, এ মাটি লড়াইয়ের মাটি, এ মাটি তেভাগার ইতিহাসের মাটি। এ মাটির ইতিহাস খুঁজলে দেখা যায় লড়াইয়ের ইতিহাস। জোরদার জমিদারদের বিরুদ্ধে লড়াই করেছিল কাকদ্বীপ, জোরদার জমিদারদের বিরুদ্ধে লড়াই করেছিল হল্লামা, জোরদার জমিদারদের বিরুদ্ধে লড়াই করা সেই চন্দনপুরীর কমরেড রাজকে এখানে এসছেন। সেই হল্লামাকে সাথে নিয়ে যে কবিতা গোটা দেশ জুড়ে, গোটা রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছিল, তাই আজকে ঘরে ঘরে ডাক পাঠাচ্ছি আমরা, জোট বাঁধো, তৈরি হও। সেই জোট সেই রক্ষা করবে পশ্চিমবাংলাকে, রক্ষা করবে কৃষককে, রক্ষা করবে শ্রমিককে। এমন একটা রাজ্য সরকার, যে রাজ্য সরকার কোন কৃষক নিয়ে কথা বলে না, এমন এক রাজ্য সরকার, যে রাজ্যের সরকার শ্রমিক নিয়ে কথা বলে না, মৎস্যজীবীদেরকে নিয়ে কথা বলে না। মানুষের পাশে কে দাঁড়াবে? জিনিসের দাম বাড়িয়ে দিল। ভোটের আগে পেট্রোলের দাম 106 টাকা, আর ভোটের পরে পেট্রোলের দাম হয়ে গেল 113 টাকা। বাড়লো তো বাড়লো, আর কমার দাম নেই। আগের দিনকে দেখলাম মন্ত্রীকে জিজ্ঞাসা করছে, পেট্রোলের মধ্যে আখের রস মিলিয়ে আপনারা ইথেনল মেলে বিক্রি করছেন, 113 টাকার পেট্রোল কেন? মন্ত্রী সাংবাদিককে বলছেন, আপনি যদি ভুলভাল প্রশ্ন করেন তাহলে আমি আপনার নামে মানহানির মামলা করতে পারি। কে দাঁড়াবে মানুষের পাশে? গ্যাসের দাম বাড়ছে, পেট্রোলের দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে, কাল ঘাম ছুটে যাচ্ছে একজন মানুষের পরিবার চালাতে গিয়ে। তাই এই কাজ যদি করতে হয়, এই লড়াই যদি লড়তে হয়, বামপন্থীদের লড়াই মানে রুটি রোজগারের লড়াই, বামপন্থীদের লড়াই মানে মানুষকে ভালো রাখবার লড়াই, ভালোভাবে বাঁচিয়ে থাকবার লড়াই। তাই সেই লড়াই যদি লড়তে হয়, লাল ঝান্ডাকে শক্তিশালী করা ছাড়া আর দ্বিতীয় কোনো পথ নেই। আসুন সবাই মিলে একসাথে শক্তিশালী কমিউনিস্ট পার্টি তৈরি করি, যে শক্তিশালী কমিউনিস্ট পার্টি বেকার যুবক যুবতী, মা বোন থেকে শুরু করে আমার শ্রমিক, কৃষক, মজদুর ভাইয়েরা, মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত, সবাই মিলে একসাথে এক সুন্দর ভারতবর্ষ, এক সুন্দর পশ্চিমবঙ্গের জন্য এক শক্তিশালী কমিউনিস্ট পার্টি গঠন করবার লক্ষ্যে এই লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে। এই কথা বলে আমি সবাইকে সংগ্রামী অভিনন্দন, শুভেচ্ছা, লাল সালাম জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আর এখানে আমাদের নামখানা এরিয়া কমিটি, দেখো নামখানা এরিয়া কমিটি, নামখানা এরিয়া কমিটি এখানে এত সুন্দর আয়োজন করেছেন, এত কমরেডসরা এখানে আয়োজন করেছেন, আপনারা এত সংখ্যায় কমরেডসরা এখানে এসছেন। আমি নামখানা এরিয়া কমিটিকে লাল সালাম জানাচ্ছি, আপনাদেরকে লাল সালাম জানাচ্ছি, আপনাদের এই স্পিরিটকে, আমি লড়াইকে কুর্নিশ জানাচ্ছি। আপনারা এই সময়কে, বৃষ্টিকে মাথায় নিয়ে এত সুন্দর সমাবেশ তৈরি করেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।